সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অতিরিক্ত ক্লাস এবং আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ পঞ্চপাণ্ডব। যে তিন পাণ্ডব, আগে আমরা দুই পাণ্ডব পড়েছিলাম, আজকে সেই পঞ্চপাণ্ডবদের তিন পাণ্ডব পড়ব। আজকে এটা অতিরিক্ত ক্লাস, কারণ আমরা আসলে একটা ক্লাসে শেষ করতে চাইনি। তো আপনারা সবাই একটু দ্রুত জয়েন করুন, সবাই একটু মেনশন করে দিতে পারেন পরিচিত কেউ থাকলে। সবাই যাতে জয়েন করে একটু মেনশন করে দিতে পারলে আমাদের জন্য ভালো হয়। এবং দেখা যাচ্ছে কি না কেউ একটু কমেন্ট করুন। দেখা যাচ্ছে না কেউ এখনও পর্যন্ত জয়েন করিনি, আমরা এখন পর্যন্ত কেউ জয়েন করিনি। আসলে লাইভটি হচ্ছে কি না, দেখা যাচ্ছে কি না, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, একজন জয়েন করেছে, একজন তো সম্ভবত আমি নিজেই। ক্লাস শুরু হয়েছে, আপনারা সবাই একটু জয়েন করি, আমরা সবাই জয়েন করি। রোজি ইসলাম দেখা যাচ্ছে, হাজারা খানম আসসালামু আলাইকুম আসসালাম, নিজাম উদ্দিন আসসালামু আলাইকুম আসসালাম, মাজহারুল ইসলাম, শরীফ, ইরিন ওয়ালাইকুম আসসালাম। পাঁচজন জয়েন করেছি। আসলে উত্তরবঙ্গে যারা আছে তারা বন্যা কবলিত, তারা আসলে উত্তরবঙ্গের অনেকে আছেন। ওকে, আমরা কয়জন 9জন জয়েন করেছি আজকে। তো একেবারে দেখি এত আজকে ক্লাসটি গুরুত্বপূর্ণ, কিন্তু স্টুডেন্ট নাই। স্টুডেন্ট না থাকলে আসলে ক্লাসটা নিতেই ভালো লাগে না। এত স্টুডেন্ট, প্রায় 500 পরে 500-র কাছাকাছি। ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করছি। আজকে আমাদের প্রথম যিনি পাণ্ডব তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ, তাকে আমরা পড়ব। এবং বয়সের দিক থেকে 1899-এর আগে আর কেউ জন্মগ্রহণ করেনি। তাহলে আমরা পঞ্চপাণ্ডবদের মধ্যে শুধু জন্মের দিক থেকে যদি চিন্তা করি তাহলে বয়সে বড় হচ্ছে জীবনানন্দ দাশ, এবং জন্মের দিক থেকে যদি চিন্তা করি তাহলে বুদ্ধদেব বসু হচ্ছে শেষে, তার হচ্ছে 1908 সালে। তো জীবনানন্দ দাশের মা একজন কবি ছিলেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই কথা যিনি লিখেছিলেন সেই কুসুম কুমারী দাস। তো এরকম প্রশ্ন আসে যে কোন কবির মাও একজন কবি ছিলেন? কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এটা লিখেছেন। হ্যাঁ, শিমুল সিংহ অনেকদিন পরে স্যার রেকর্ড ক্লাস করি, এত রাতে প্রতিদিনই কারেন্ট থাকে না, এর জন্য তো লাইভ হয় না। হারে, তো কুসুম কুমার দাস বানানটা দেখতে হবে। হ্যাঁ, দাস বানান হচ্ছে, এই দাসটা হচ্ছে যে বংশের দাস, আর এই দাসটা হচ্ছে দন্তস্বতী যেটা লিখছি, এই দাস হচ্ছে যে ভৃত্য, মানে ভৃত্যর যে দাস, মানে দাস দাসীর সেই দাস। ঠিক আছে, দাস বানানটাও যে কে বলে, একজন কমেন্ট করেছেন, ইরিন দাস দন্তস্বতী লিখেছেন। আচ্ছা দেখেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন পড়িয়েছিলাম তখন আমরা ওই ব্রাহ্ম ধর্মের কথা বলেছিলাম। তো এইখানেও কিন্তু এই যে পিতামহ, অর্থাৎ আমাদের জীবনানন্দ দাশের পিতামহ, তিনি কিন্তু ব্রাহ্মধর্মে দীক্ষিত ছিলেন। তো যারা হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন তারা হচ্ছে শিক্ষা দীক্ষায় খুব আধুনিক ছিলেন। তো আমরা এই জীবনানন্দ দাশ এমন একজন দুর্ভাগা কবি, যিনি তার জীবদ্দশায় কিংবা তার জীবিত থাকা অবস্থায় মানুষ তাকে খুব বেশি একটা পাত্তা দেননি। এবং
তার কবিতা অতটা জনপ্রিয়তা অর্জন করেনি এবং তিনি খুব সংকুচিত ছিলেন, খুবই দ্বিধান্বিত ছিলেন এবং খুব হীনমন্যতায় ভুগতেন। এর কারণটা ছিল 1899 খ্রিস্টাব্দে দেখেন, 1899 খ্রিস্টাব্দে নজরুলের জন্য, খুব ভালোভাবে খেয়াল করবেন আলোচনাটা, যারা সাহিত্যে আছেন তারাও, তাদের জন্য দরকার আছে, সাহিত্য ছাড়াও জাস্ট বোঝার জন্য। 1899 সালে আবার আমাদের ওই কি বলে জীবনানন্দ দাশের জন্ম। তো দুইজন কবির জন্ম একই সালে, অথচ 1922 খ্রিস্টাব্দে মাত্র 23 বছর বয়সে নজরুল হয়ে যাচ্ছেন বিশাল বড় বিখ্যাত কবি, সবাই তাকে চেনেন। আর জীবনানন্দ দাশ, তাকে কেউ চেনে না, নামও জানে না। তো 1923, 24, 25 এই সময়ে তিনি তখন তার কাকার বাড়িতে থাকেন। তার বয়স এরকম 24-25 বছর বয়স। তখন তার একটা প্রেম হয় তার এক কাজিনের সাথে। আচ্ছা, সেটা আমরা প্রেমের গল্পটা এখানে দেয়া আছে। তো নজরুল যখন একেবারে তার সমস্তটা দিয়ে দিয়েছেন এই 1927 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে নজরুলের একেবারে মোটামুটি তার সবচেয়ে ভালো যে লেখাগুলো সব কিন্তু তিনি লিখে ফেলেছেন নজরুল। অর্থাৎ তিনি তখন ওই অগ্নিবীণা, দোলন চাপা, সাম্যবাদী, মোটামুটি সব কিছু লিখে ফেলেছেন কবি হিসেবে। এই সময়ে ঝরাপালক নামে জীবনানন্দ দাশ যে প্রথম তার কাব্যটি প্রকাশ করলেন, সেই ঝরাপালক তার ওই যে প্রথম জীবনের যা তার যে প্রেম 1924-25 দিকে তিনি তার কাকার বাড়িতে ছিলেন, তার কাজিনের সাথে তার একটা প্রেম ছিল, বেবি ডাকনাম শোভনা, ওর সাথে 4-5 মাসের। তো ওই সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, হ্যাঁ, তার এই কবিতার মধ্যে নজরুলের প্রভাব, সত্যেন্দ্রনাথের প্রভাব আছে, মহিতুলাল মজুমদারের প্রভাব আছে, সব কিছু মিলিয়ে তিনি ঝরাপালক লিখলেন। এবং সেই ঝরাপালকের মধ্যে স্বতন্ত্রভাবে জীবনানন্দ দাশ তার জাত চেনাতে পারেননি। তো জীবনানন্দ দাশ একেবারে বলা চলে বিমর্ষ হয়ে পড়েছেন এবং তার প্রথম পরবর্তী যে কবিতার যে পাণ্ডুলিপি, এটা তিনি একেবারে ট্রাঙ্কের মধ্যে লিখে দিয়েছেন, তিনি আর প্রকাশ করেন না। তারপরে গিয়ে তিনি আরও একেবারে 7-8 বছর পরে আরও পরে তিনি ধূসর পাণ্ডুলিপি নামে কাব্যগ্রন্থ প্রকাশ করলেন। দেখেন, ধূসর পাণ্ডুলিপি 36-এ, 27 থেকে 36 কয় বছর? এই যে 9 বছর, এ তো 8-9 বছর পরে প্রকাশ করছেন। তাহলে এই যে 8-9 বছর পরে যে প্রকাশ করছেন, এইগুলো তার ট্রাঙ্কের মধ্যে ছিল। পাণ্ডুলিপি ধূসর হয়ে গেছিল, নাম দিয়েছেন ধূসর পাণ্ডুলিপি। এবং 1933-34 সনে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন বাংলার রূপ প্রকৃতি অনুযায়ী, যে জন্য তাকে রূপসী বাংলার কবি বলা হয়। অর্থাৎ ওই যে রূপসী বাংলা যে কাব্যগ্রন্থটি আছে, এইটা তিনি তখন লিখেছেন, কিন্তু তিনি এটা প্রকাশ করেন নাই, রেখে দিয়েছিলেন। কারণ তার মধ্যে ছিল দ্বিধা, তার মধ্যে ছিল ভয়, এগুলো কি কবিতা হচ্ছে কিনা। খুবই ইন্ট্রোভার্ট একজন লোক ছিলেন, যে এর চেয়ে বড় ইন্ট্রোভার্ট মনে হয় না। এবং ওই সময়ের যারা কবি সাহিত্যিক বিভিন্ন পত্রপত্রিকা ছিল, আমাদের জীবনানন্দ দাশকে কিন্তু মূল্যায়ন করেনি এবং তার কবিতাগুলোকে তিনি তারা কবিতাই ওই অর্থে মনে করেননি। অর্থাৎ আমাদের এই জীবনানন্দ দাশকে পরে তুলে ধরেছেন বুদ্ধদেব বসু। তিনি তার কবিতা নামে পত্রিকা ছিল বুদ্ধদেব বসু, আমরা আজকে বুদ্ধদেব বসু পড়ব। সেই বুদ্ধদেব বসুর কবিতা নামে যে পত্রিকা আছে, এবং তার পরবর্তীতে বই বের হয়েছিল কালের পুতুল। তো সেই কালের পুতুল বইয়ের মধ্যে তিনি এই জীবনানন্দ দাশের কবি স্বীকৃতি, কবি তিনি যে একজন বড় কবি এবং তার কবিতার যে স্বাতন্ত্র্যের জায়গা আছে, কথাগুলো আলোচনা করেছেন। এবং স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রশংসা করলেও স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভাষা নিয়ে তো কুস্তি করছে কোনো, বা এরকম মারপ্যাচ করছে কোনো, এই টাইপের একটা মন্তব্য করেছিলেন। এতে আবার জীবনানন্দ দাশ খুব মর্মাহত হয়েছেন। এবং আপনি পাঠক সমাবেশ থেকে একটা বই বের হয়েছে যে জীবনানন্দ দাশের চিঠি। তো সেই চিঠি পড়ে আমি খুব অবাক হয়েছি যে তিনি প্রমোদ চৌধুরী এবং জীবনানন্দ দাশকে এমন ছোট হয়ে চিঠি লিখছেন
যে একেবারে আপনার কাছে শ্রীচরণে অনুরোধ, এই সেই একেবারে আমার এই কবিতাটা যদি পড়ে এক লাইন লিখে দিতেন, একটু লিখে দিতেন, একটু যদি প্রতিক্রিয়াটা জানাতেন। মানে বর্তমান সময়ে ধরেন আমিও তো নিজেও অল্প বিস্তর লিখি, তো আমি তো কখনো হয়তো কাউকে কখনো এরকম অনুরোধ করিনি বা করতাম না হয়তো। তো ওই তার অনুরোধের যে চিঠিগুলো, ওটা যদি আপনারা পড়েন খুব অবাক হবেন যে তাকে কেউ স্বীকৃতি দিচ্ছে না, এবং তার মানে তার স্বীকৃতি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু আছে। তো এই দিক থেকে তার জীবনে মারাত্মক একটা কষ্ট, সাথে কষ্ট হচ্ছে তার যে বিয়ে, তার যে বউ লাবণ্য, সেই লাবণ্য হচ্ছে একটা উচ্চাভিলাষী মেয়ে। সে চায় তার সাথে একজন খুব চঞ্চল কোনো পুরুষ যার প্রচুর টাকা আছে, অর্থাৎ প্রচলিত কলকাতার যে জীবন, ঘুরে বেড়ানো, খাওয়া, আড্ডাবাজি করা, মোটামুটি এই ব্যাপারগুলো পছন্দ করেন এমন একটা মেয়ে লাবণ্যর সাথে তার বিয়ে হয়েছিল। তো আমাদের জীবনানন্দ দাশ কিন্তু ঠিক তার উল্টোটা, অর্থাৎ লাবণ্য যে ধরনের পুরুষ পছন্দ করেন, জীবনানন্দ দাস তার উল্টোটা। যে কারণে তাদের যে দাম্পত্য সম্পর্ক, সেই সম্পর্ক কখনই মধুর হয়নি। তাদের দাম্পত্য সম্পর্ক সবসময় দাম্পত্য কলহ লেগেছিল। সব কিছু মিলে একজন অসুখী মানুষ হিসেবে আমরা দেখি জীবনানন্দ দাশকে, এবং তার সেই অসুখী জীবনের গল্প, কবিতা, তারপরে হচ্ছে উপন্যাস, গল্প, তারপরে তার দিনলিপি, এগুলো একেবারে মানে একেবারে ট্রাঙ্কের পর ট্রাঙ্ক, খাতার পর খাতা, সব শত শত খাতা তিনি ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছিলেন। মৃত্যুর পর এগুলো প্রকাশিত হয়েছে। তাহলে তার এই যে কী বলে রূপসী বাংলা, এটা 1957 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। এবং তার বেলা অবেলা কালবেলা, এটাও তার পরে প্রকাশিত হয়েছে। এবং তার ওই ডায়েরি, দিনলিপি, এগুলো তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। তার উপন্যাসগুলো তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার মৃত্যুর পরে তার অনেক কিছু আবিষ্কৃত হয়েছে। তো এমন একজন কবিকে আমরা আসলে চিনতে পারি নাই। অনেক সময় আমাদের সামনে অনেক গুণী মানুষ থাকেন, অনেক বড় ব্যক্তি থাকেন, কিন্তু তাকে আমরা আসলে চিনতে পারি না। বিশেষ করে সাহিত্যের জায়গায় কেউ যদি প্রচার বিমুখ হয়, দেখা গেছে তার লেখাগুলো মানুষের কাছে ওইভাবে পৌঁছায় না। আর বাজারি লেখক যারা আছে, যারা অনেক প্রচার সর্বস্ব, তাদের লেখাগুলো অনেক বেশি প্রকাশ পায়। তো আমাদের জীবনানন্দ দাশের লেখা প্রকাশিত হয়নি। তিনি একটা কষ্ট নিয়ে মারা গিয়েছেন, এবং বলা চলে তিনি আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছেন, তার একটা কবিতা আছে 8 বছর আগের একদিন। আমি জীবনানন্দ দাশের যে কবিতাগুলো আছে, মেন কবিতা, অন্ততপক্ষে 13-14টা কবিতা বা 15টা কবিতা হতো। মূল কবিতাটা আমি আমার বইয়ের মধ্যে দিয়ে দিব, মানে মূল যারা কবি আছেন তাদের দিয়ে দিব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বধূ শুয়েছিল পাশে, শিশু ছিল, তবু তার মরিবার হলো সাধ, পড়ে আছে টেবিলের উপরে। ওখানে একটা আত্মহত্যার কাহিনী দেখাচ্ছে 8 বছর আগের। ঠিক 8 বছর পরেই কিন্তু তিনি আসলে বলা হচ্ছে যে ট্রামের নিচে পড়ে তিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তো অনেকটা এরকম সুইসাইডাল কেসও মনে করছেন। তো এমন একজন কবি, এখন শুধু কবিতার জায়গায় যদি চিন্তা করি, শুধু কবিতার বাংলাদেশের সবচেয়ে বড় কবিকে বা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কে নোবেল পুরস্কার পেতে পারতেন? জীবনানন্দ দাশ। এত বড় একজন কবি, তিনি এত জনপ্রিয়। এখন কারো কবিতার মধ্যে জীবনানন্দ দাশের প্রভাব আছে বা জীবনানন্দ দাশের মতো হয়েছে, এটা যদি কোনো কবিকে বলা হয়, ওই কবি খুশি হয়। কিন্তু কাউকে যদি আপনি বলেন যে আপনার কবিতা তো নজরুলের মতো হয়েছে, ওই জীবনে খুশি হবে না। যদি বলা হয় যে আপনার কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়েছে, খুশি হবে না। শুধু একটা মানুষের কথা বললে খুশি হবে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। যে আপনার কবিতার মধ্যে জীবনানন্দ দাশের স্বাদ আছে, তার মানে আপনার এই কবিতাটা হয়েছে। তার মানে আমরা কবিতার যে মাপকাঠি, যে কবিতাটা হয়েছে কি হয় নাই, এটার মাপকাঠির জন্য আমরা সামনে উদাহরণ হিসেবে আনতে পারি জীবনানন্দ দাশ। শুধু কবিতার কথা চিন্তা করলে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতেও বড় কবি। কারণ তার এই কবিতার যে বোধ, তার বিবেচনা, তার কবিতার গ্রন্থের যে ইতিহাস, ঐতিহ্য, যে চেতনা, যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, যেভাবে তিনি পুরো বাংলার রূপকে তিনি ফুটিয়ে তুলেছেন, যে মেজাজে, যেভাবে একটি শব্দ তার আবিধানিক শব্দ না, সে অভিধান থেকে কোনো শব্দ খুঁজে বের করেন নাই। তিনি চলে গেছেন সেই একেবারে অতীতে, সেই সম্রাট অশোকের ধূসর জগতে। এবং তিনি এখানে আরেকটা জিনিস দ্বারা প্রভাবিত ছিলেন, সেটা আপনাদের একটু বোঝার জন্য বলছি। যে আমরা জানি যে বৌদ্ধ ধর্মে কিন্তু নেই, কি বলে ওটাকে, স্বর্গ এবং নরক নেই। মানে মুসলিম কিংবা হিন্দুরা বিশ্বাস করে মৃত্যুর পর একটা জীবন আছে, এবং সেই জীবনে হচ্ছে ভালো কাজ করলে হচ্ছে স্বর্গে যাবে, আর খারাপ কাজ করলে নরকে যাবে, অর্থাৎ দোজকে যাবে অথবা বেহেশতে যাবে। কিন্তু বৌদ্ধ ধর্মের ব্যাপারটা হচ্ছে যে নির্বাণের ব্যাপারটা, যে আপনি ভালো কাজ করেছেন,
তার মানে আপনার আত্মার নির্বাণ ঘটবে, আপনার আত্মার মুক্তি ঘটবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করবেন না, পাপ কাজ করবেন, ততদিন পর্যন্ত আপনার পুনর্জন্ম একটার পর একটা কি জন্ম হবে 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 পুনর্জন্ম হবে, পুনর্জন্ম হবে, পুনর্জন্ম হবে। তো গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা যে আত্মা একটা সময় হয়তো সে নির্বাণ লাভ করবে, কারণ সে বারবার জন্মগ্রহণ করতে 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 একটা সময় হয়তো সে ভালো কাজ করবে, তারপর তার আত্মার নির্বাণ ঘটবে। তাহলে যে আত্মার নির্বাণ যে ঘটছে, তাহলে সেই আত্মাটা কোথায় যায়? গৌতম বুদ্ধ সেটার উত্তর দেননি। তো আমাদের জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আপনারা দেখবেন যে সেই যে বুদ্ধ পুনর্জন্মের যে ব্যাপারটা আছে, বুদ্ধর ব্যাপারটা, তিনি ওই ফিলোসফিটা তিনি বিশ্বাস করেন, যে কারণে তিনি কবিতার মধ্যে লিখছেন যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই যে তিনি এত বছর 1000 বছর ধরে পথ হাঁটছেন, তার মানে তার বারবার পুনর্জন্ম হচ্ছে, এবং তিনি তার কাঙ্ক্ষিত প্রেম, কাঙ্ক্ষিত ভালোবাসা, কাঙ্ক্ষিত জীবন, কাঙ্ক্ষিত বোধ, কাঙ্ক্ষিত পৃথিবী তিনি পাচ্ছেন না। এই জন্য তার বারবার কি হচ্ছে? পুনর্জন্ম হচ্ছে। তো এই জীবনের মধ্যে তার একবার মাত্র শান্তি পেয়েছিলেন তিনি নাটোরের বনলতা সেন, এরকমভাবে তিনি বলছেন। কিংবা তিনি যে বলছেন যে হাই চিল সোনালি রার চিল, না এটা না, মানে ওই কী বলে ওটা, কবিতার নাম কি, আবার আসবে ফিরে আমি ধানশিরের তীরে, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, কিংবা আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি, এরকম হাঁস, শালিক, এরকম পেঁচা, নানান ধরনের কিছু দিয়ে তিনি তার পুনর্জন্মের কথা ব্যক্ত করছেন। মানে তিনি বিশ্বাস করছেন তিনি আবারও যেন জন্মগ্রহণ করবেন, এইরকম হয়তো শঙ্খচিল বা শালিক বা এরকম কিছু হয়ে। এবং তিনি কবিতার মধ্যে যে ব্যাপারটা নিয়ে আসলেন, যে প্রকৃতির কথা বললেন, যে বাংলার রূপের কথা বললেন, এই রূপের কথা রবীন্দ্রনাথ কিংবা তার আগে কেউ কখনো বলতে পারেন নাই। সেই সেই কী বলে প্রকৃতিটা কেমন? সেই প্রকৃতিটা হলো, দেখেন, নষ্ট শশা। আচ্ছা, নষ্ট শশা কি একটা কবিতার বিষয় হতে পারে? পেঁচাকে বলছেন তিনি লক্ষ্মী পেঁচা। আমরা জানি পেঁচা হচ্ছে অমঙ্গলের প্রতীক, কিন্তু কিন্তু জীবনানন্দ দাশ পেঁচাটাকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। চিল আমরা জানি একটা শিকারি পাখি, কিন্তু তিনি বলছেন সোনালি রানার চিল। এই চিলটা কিন্তু আমাদের কাছে আর ওরকম শিকারি পাখি মনে হয় না। তিনি যখন বলছেন যে চাল ধোয়া হাত, অর্থাৎ চাল যখন মায়েরা ধয়, বউরা ধয়, তখন ওই চালের যে ইটা আছে, ওয়েলটা আছে, তেলটা আছে, সেই তেলের কারণে কিন্তু এক ধরনের মসৃণ ভাব। এটার কথা দিতে মচকা ফুলের কথা বলছেন, গ্রাম্য অসৎ গাছের কথা বলছেন। তিনি বলছেন জোনাকিও না, মানে গোবরে পোকা, যেটাকে সুদর্শন বলা হচ্ছে, এরকম সুদর্শনের কথা বলছেন, জারুলের কথা বলছেন, বটের কথা বলছেন, মানে এমন এমন গাছের কথা বলছেন যেগুলোকে আমরা সুন্দর মনে করি না। তিনি কিন্তু সেই বকুল, সেই শিউলি, তারপর দোলন চাপা, রক্তকরবী, যেসব রবীন্দ্রনাথ ঠাকুর যেসব উন্নত মানের ফুল ফল গাছের কথা বলেছেন, সেসব কোনো উন্নত মানের ফল ফুল গাছের কথা বলেননি। তিনি ভাট ফুলের কথা বলেছেন, এই যে ভাট ফুল ছিল তো রাস্তার ধারে ফুটে থাকে, এরকম গ্রাম্য অবহেলিত যেসব আছে, প্রকৃতি আছে, সেই প্রকৃতির কথা তিনি বলেছেন। কারণ তার বাড়ি ছিল কিন্তু বরিশাল, সেই বরিশালের যে নদী বিধৌত যে অঞ্চলটা, সেইখানকার যে প্রকৃতি তাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছেন, এবং তিনি সেইগুলোকে বাংলা সাহিত্যের মধ্যে নিয়ে আসছেন। তার আগে কখনো কেউ এভাবে চিন্তা করতে পারেনি। তাছাড়া তিনি যে আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে কবিতার মধ্যে ইতিহাস। কবিতার মধ্যে যে ইতিহাস ঢোকানো যায়, এবং সেই ইতিহাস যা অনেক সুদূরের 1000 বছর আগের সম্রাট অশোকের ইতিহাস যে নিয়ে আসা যায়, এইটা বা বিভিন্ন সভ্যতা, সেই ফিনিশীয় সভ্যতা, এশিয়ার সভ্যতা, মানে রোম সভ্যতা, অর্থাৎ অনেক 5000 10,000 বছর আগের বিভিন্ন সভ্যতায় তিনি ফিরে গেছেন, সভ্যতার কথা বলেছেন। তিনি সেই সভ্যতাগুলো যেন দেখেছেন, তার ওই যে পুনর্জন্মের ব্যাপারটা, অর্থাৎ তিনি এত বছর আগে থেকে বারবার তিনি জন্মগ্রহণ করছেন, এমন একটা ব্যাপার বিশ্বাস তার মধ্যে আছে। এই যে ইতিহাস চেতনা, এই যে ঐতিহ্য চেতনা, এবং প্রেমের দিক থেকেও তিনি প্রেম প্রকৃতিকে একেবারে অন্যভাবে দেখেছেন। এই ব্যাপারগুলো একেবারে স্বাতন্ত্র্যের জায়গা। এবং কোনো লাইন, কোনো শব্দ দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত না। তার শব্দগুলো পরিচিত শব্দ, অভিধান থেকে খুঁজে খুঁজে তিনি কোনো কবিতা তিনি লেখেন নাই। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যে বোধের যে ব্যাপারটা আছে, একটা সহজ কথা দিয়ে কঠিন কথা বলা, সহজ কিছু দিয়ে। তিনি যখন বলছেন যে সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি, বলো না কথা ওই যুবকের সাথে, কি কথা তার সাথে তাহার সাথে, সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, আকাশের ওপারে আকাশ। এই যে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস, মানে একজনের হৃদয় ঘাস হয়ে যেতে পারে। এইটা দ্বারা তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হৃদয় ঘাস মানে ঘাস মানে সবুজ, অর্থাৎ সুরঞ্জনা তোমার হৃদয় আজ সবুজ মানে চঞ্চল হয়ে উঠেছে, আকাশের উপরে আকাশ,
অর্থাৎ তোমার যে আকাশ আমি ছিলাম বা যে তোমার যে পৃথিবী, তার স্তরে স্তরে আরও অন্য অন্য পৃথিবী আছে, অন্য অন্য ওই এক এক পৃথিবীতে এক একজন আসে, এমন একটা ব্যাপার কিন্তু প্রকাশ করছেন। তাহলে তার এই কবিতার যে মিনিংগুলো আছে, সহজ কথার যে কঠিন যে মিনিং বা গভীর যে মিনিং, এইটাও কিন্তু আমাদের ব্যাপকভাবে টানে, যেটা বাংলা সাহিত্যে আর কোনো কবি কখনোই দিতে পারেন না। যে কারণে যত সময় যাচ্ছে জীবনানন্দ দাশের জনপ্রিয়তা তত বেশি বাড়ছে। আপনি এখন যে জিজ্ঞেস করেন যে সাহিত্য পাড়ায় যে আপনার প্রিয় কবিকে, 90 জন বলবে জীবনানন্দ দাশ, 90 জন বা আরও বেশি বলতে পারে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আমার কাছে মনে হয় জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় মারা যাননি, তিনি সুইসাইড করেছেন, কারণ তার কবিতার মধ্যে সেই ইঙ্গিতটা কিন্তু ছিল। তো তার কবি মানুষ আমরা মোটামুটি এখানে লিখে রেখেছি, তার জীবনটা কিন্তু এখানে লেখা আছে, এবং এমন কোনো জায়গায় না যে তিনি ব্যথা পান নাই। তিনি কলেজে শিক্ষকতা করেন, তার ক্যাম্পে নামে একটা কবিতা আছে, ক্যাম্পে। তো সেই ক্যাম্পে নামে কবিতা আপনারা যে সার্চ করেন বা আপনারা পাবেন, আমি ক্যাম্পে কবিতাটা দিয়ে দিব বইয়ের মধ্যে। তো সেই ক্যাম্পে কবিতার মধ্যে নাকি আছে, কি বলে, অশ্লীলতা আছে। বলছে ক্যাম্পে কবিতার মধ্যে অশ্লীলতা আছে, এই জন্য তার প্রবলেম হয়েছে, তার চাকরিও চলে গিয়েছিল, তিনি চাকরি ছেড়েছেন। অর্থাৎ চাকরি, এই জন্য তিনি বলেছেন পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, যে পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, এটা হচ্ছে জীবনানন্দ দাশ বলেছিলেন। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ চাকরি সংক্রান্ত ব্যাপারও জীবনানন্দ দাশ কিন্তু অনেক বেশি সাফারার হয়েছেন, অর্থ কষ্টে থেকেছেন। মানে এক কথায় তিনি একটা অসুখী জীবন, ভালোবাসা বলতে পান নাই কারোরই, খুবই কষ্টের একটা জীবন তিনি পেয়েছেন। কিন্তু বাংলা সাহিত্য তিনি যদি জানতেন যে তার বই হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কবিতা পড়ছে, তাকে এতটা পছন্দ করে, এবং বেঁচে থাকলে হয়তো তার কবিতা অনুবাদ হলে হয়তো তিনি নোবেল পুরস্কার পেয়ে যেতে পারতেন। এত বড় একজন মহৎ হৃদয়ের অধিকারী। তার সাথে তুলনীয় হচ্ছে সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু এরকম প্রকৃতির প্রেমী। তারপর জন কিটস, এরা হচ্ছে ওই যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ডব্লিউ.বি. ইয়েটস, এরা হচ্ছে এরকম প্রকৃতির কবি। তাহলে আমাদের এই প্রকৃতির কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের সম্পর্কিত মানে ওই সময় যারা সমালোচক ছিলেন তারাও খুব বিভ্রান্তিমূলক কথা বলেছেন। দীপ্তি ত্রিপাঠী নামে একজন আছেন, তার একটা বই আছে আধুনিক কবিতার, এরকমটা বই আছে। তিনি জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা করতে প্রথমেই বলছেন বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ নাকি বিভ্রান্ত কবি, কি হাস্যকর কথাবার্তা! প্রথম লাইনটাই আপত্তিকর। তো জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় তিনি আসলে সম্মান পাননি, কবির মর্যাদা পাননি, কিন্তু তার মৃত্যুর পর এখনে এত বেশি জনপ্রিয়, এবং আমার নিজের খুব প্রিয় কবি, সবারই প্রিয় কবি, যারা কবিতা বোঝেন, কবিতা ভালোবাসেন। ওকে, তাহলে আমি অনেক কথা বলেছি জীবনানন্দ দাশ সম্পর্কে। তো জীবনানন্দ দাশের তার ডাক নাম ছিল হচ্ছে মিলু। তার জীবনের প্রথম যে প্রেমিকা বলা চলে, সে তাকে মিলুদা বলে ডাকতো, তার কাজিন ছিল। হ্যাঁ, তার উপাধি দেখেন, তাকে বলা হচ্ছে রূপসী বাংলার কবি, তাকে বলা হচ্ছে চিত্ররূপময় কবি, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, চিত্ররূপময়। তারপরে তিমির হননের কবি, নির্জনতম কবি, শুদ্ধতম কবি বলেছেন। এই নামে একটা বই আছে, শুদ্ধতম কবি, আমার কাছেও আছে। এটা হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ, তিনি বলেছেন শুদ্ধতম কবি। তার অনেকগুলো নাম, এবং তিনি নিজেই বলেছেন উপমাই কবিত্ব, এটা অবশ্য অন্য হিসাব। আর তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে দেখেন বর্ষা আবহন, এটা অবশ্য ইম্পর্টেন্ট না, আসবে না দেওয়ার জন্য। প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক অলরেডি বলেছি। তো এইটা তার ওই যে বোন, কাকাতো বোন বেবি বা শুভনাকে তিনি উৎসাহ করেছিলেন, এবং এটা যখন লেখা হয় 24-25 সালের ওই সময়ে, তখন তিনি এই যে এই শুভনাথের বাড়িতে ছিলেন, 4-5 মাস ছিলেন। হ্যাঁ, তখন এই কবিতাগুলো লিখেছেন এবং তাকে উৎসাহ করা হয়েছিল। এবং একটা বড় ব্যাপার যে জীবনানন্দ দাশ তার বউকে কখনোই কোনো বই উৎসর্গ করেননি, অর্থাৎ লাবণ্য দাসকে কখনো কোনো উৎসর্গ করেননি। এবং এই প্রেমের গল্পটা আমি আপনাদের মজার জন্য বা জানার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি, যে তিনি যখন ওই যে বাড়িতে ছিলেন, সেই বাড়িটার নাম, জায়গাটার নামও কিন্তু ডিপ, কোথায় যে লিখেছি, এই যে ডিব্রুগড়ের বাড়িতে। তো এই ডিব্রুগড় বাড়িতে আমাদের মিলুদা ছিল, মিলুদা বলতে আমাদের জীবনানন্দ দাশ ছিলেন, সেখানে 4-5 মাস তিনি ছিলেন, এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবং তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো দেখেন, ঝরাপালক, তার অনেক পর হচ্ছে বিশুদ্ধেশ্বর পাণ্ডুলিপি, তারপর হচ্ছে বনলতা সেন, আরও গ্যাপ দিয়ে মহাপৃথিবী, 2 বছর গ্যাপ, 60টি তারার তিমির। এই 60টি তারার তিমির, এই 60টি তারা হচ্ছে 7টা মহাদেশ। হ্যাঁ, 60টি তারার তিমির 7টা মহাদেশ, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের 7টা মহাদেশ, এরকমভাবে আসতে পারে যে 60টি তারা তিমির, এখানে 7টি তারা কি, তিমির মানে অন্ধকার।
তো এই রূপসী বাংলা দেখেন এটা লেখা হয়েছিল 33-34 খ্রিস্টাব্দের দিকে, কিন্তু প্রকাশিত হচ্ছে 57 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে, অর্থাৎ জীবদ্দশায় সেটা বের করেন নাই। জীবদ্দশায় তার 1টা 2টা 3টা 4টা 5টা, তার জীবদ্দশায় মাত্র 5টা কাব্য তার প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তার এই রূপসী বাংলা আর একটা হচ্ছে বেলা অবেলা কালবেলা, তার মৃত্যুর পরে এগুলো প্রকাশিত হয়েছিল। তো বিভিন্ন গবেষকরা, তার বন্ধুবান্ধব যারা ছিল, তারা বিভিন্ন কবি সাহিত্যিকরা মিলে, তো তার অনেক 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 অপ্রকাশিত কবিতা রয়ে গেছে, যেগুলো এখন প্রকাশিত হয়েছে, মানে অগ্রন্থিত কবিতা রয়েছে। তার অগ্রন্থিত কবিতার সংখ্যা অনেক অনেক বেশি, এবং বিভিন্ন সময় বিভিন্ন যারা সমালোচক কী বলে এই সম্পাদক আছেন, তারা এটা প্রকাশ করছেন। কিছুদিন আগে 1-2 বছর আগে ওনার নাম হচ্ছে কি ফয়জুল লতিফ চৌধুরী, উনি সূর্য সূর্যলোক নামে জীবনানন্দ দাশের কবিতার বই বের করেছেন, অপ্রকাশিত যেগুলো ছিল। আমাকে এক কপি দিয়েছিলেন ওখানে যে চাকরি করে আমার ছোট ভাই, ওখানে আমি কবিতাগুলো পড়ে দেখলাম অসাধারণ সেই কবিতা, অসাধারণ কবিতা। তো তার উপন্যাস রয়েছে, এখানে আমরা 2টা উপন্যাস নিয়ে আলোচনা করব, তার গল্প নিয়ে আলোচনা করছি না। তো 2টা উপন্যাস নিয়ে আলোচনা করব। মাল্যবান, তো মাল্যবান একটা পুরুষ। তো এই মাল্যবান উপন্যাসটা যখন পাওয়া গেল মৃত্যুর পরে, জীবন দাসের মৃত্যুর পরে ট্রাঙ্ক থেকে যখন মাল্যবান পাওয়া গেল, সতীর্থ পাওয়া গেল, তখন এই মাল্যবান উপন্যাসটি প্রকাশ করতে বাধা দিয়েছিলেন জীবন দাসের স্ত্রী লাবণ্য দাস। বাধা কেন দিয়েছিলেন? কারণ এই মাল্যবান হচ্ছে একজন পুরুষ, মনে করা হচ্ছে আচ্ছা এই যে এগুলো আছে মানে তার গল্প উপন্যাস, এগুলো আত্মজৈবনিক, অর্থাৎ তার নিজের কথাগুলো তিনি বলেছেন। তো এইখানকার যে পুরুষ, তার নাম মাল্যবান পুরুষ, আর যে এটার যে মানে একজন দম্পতিকে নিয়ে লেখা, তো পুরুষের নাম হচ্ছে মাল্যবান, আর স্ত্রীর নাম হচ্ছে কি কি কোথায় 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 স্ত্রীর নাম উৎপলা, পলা বলে ডাকা হচ্ছে সংক্ষেপে। তাহলে আমরা এটা লিখি যে ছেলের নাম, পুরুষের নাম অর্থাৎ হাজব্যান্ডের নাম, তাহলে হাজব্যান্ডের স্বামী লিখি, তাহলে স্বামীর নাম হচ্ছে মাল্যবান, আর স্ত্রীর নাম হচ্ছে উৎপলা। তো এই মাল্যবান হচ্ছে আসলে জীবনানন্দ দাস, আর এই উৎপলা মানে হচ্ছে লাবণ্য। হ্যাঁ, তো এখানে উপন্যাসের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই মাল্যবান সে একজন ভদ্রলোক, খুবই ভদ্রলোক, নম্র ভদ্র, আর উৎপলা যে সে খুবই অ্যাগ্রেসিভ, বদমেজাদি, ফ্যাশন সচেতন, বন্ধুবান্ধব আছে এইরকম, হাত খরচে হাত, এরকম এমন একজন স্ত্রী। এখন এদের মধ্যে আসলে ওই অর্থে কোনো ভালোবাসা নেই, এবং নির্যাতিত পুরুষ নির্যাতন বলা যেতে পারে, যে মাল্যবান কিন্তু এই উৎপলা দ্বারা খুব নির্যাতিত হচ্ছেন। এবং দেখা গেল যে এই মাল্যবান তার বাড়ির নিচতলা একটা ছেদছেতে রুমে সে বসবাস করছে, কারণ তার স্ত্রী তারাই ওখানে থাকতে বাধ্য করেছে, এবং তার স্ত্রীর ভাই বেড়াতে এসেছে, থাকার জায়গা নিয়ে সমস্যা, এই জন্য মাল্যবানকে বলছে যে তুমি যাই মেসে গিয়ে থাকো। তখন সে কিন্তু 4-5 মাস মেসে থেকে এসেছে, এবং এসে দেখেছে যে তার সামনে এই উৎপলার কত বন্ধু বান্ধব, কত কি, এবং সব কিছু সে দেখে। তখন সে বিভিন্ন তার কল্পনা, নস্টালজিক ব্যাপারগুলো, বিভিন্ন নদী, পথ ঘাট এবং প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তার মনে পড়ে, এবং সে নিঃসঙ্গ হতে হতে একদম নির্জীব হয়ে নিস্তেজ হয়ে যায় এই উৎপলা দ্বারা নির্যাতিত হতে হতে। তো এই হলো মোটামুটি আমাদের এই মানে উপন্যাসটার কাহিনী। তো এই উপন্যাসটার কাহিনীতে এই যে কি বলে আমাদের নাম কি লাবণ্য দাস বুঝতে পেরেছেন যে এই উপন্যাসের যে উৎপলা, এটা আর কেউ নয়, লাবণ্য দাস নিজেই, এবং এখানকার যে মাল্যবান যে চরিত্রটা আছে এটা জীবন দাস নিজেই, অর্থাৎ একটা আত্মজৈবনিক নিজের গল্পটা তিনি লিখেছেন এই মাল্যবান উপন্যাসে। তো মাল্যবান উপন্যাস সম্পর্কে পরিচয় দিন, এটা আমি মোটামুটি একটু বড় করে দিয়েছি, আপনারা কাহিনীটাও এখানে আছে, আপনারা এখান থেকে পড়লে অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে। তো তার একটা প্রবন্ধ আছে, কবিতার কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার প্রথম লাইন হচ্ছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, সকলেই কবি নন, কেউ কেউ কবি। এটার শুরুর লাইন, এটা পরীক্ষা কখন আসতে পারে, যেটা কে বলছেন, কেউ কেউ কবি, সকলেই কবি নন, কেউ কেউ কবি। এটা খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যে কোথায় বলেছেন, কবিতার কথা, এটা কার, এটা পরীক্ষা আসবে। লিটারেলি রোডস জীবন্ত দাস এবং দিনলিপি। তার মৃত্যুর পরে 1925 খ্রিস্টাব্দে দেখেন তার অনেকগুলো পাওয়া গেছে, খাতা পাওয়া গেছে। খাতার সংখ্যা হচ্ছে 52 খাতা ছিল, তার
56টা খাতা পাওয়া গেছে, এবং এই 56টা খাতার মধ্যে তার 3 ধরনের লেখা ছিল। একটা হচ্ছে লিটারেরি নোটস, একটা ছিল তার জেনারেল, ইংলিশের নাম ছিল জেনারেল, তারপরে দিনলিপি ছিল ডায়েরি। তাহলে এই 3টা আবিষ্কার করা হয়েছে, মানে এই 3 ধরনের লেখা আবিষ্কার করা হয়েছে, এবং কোড ল্যাঙ্গুয়েজে ছিল। আমি কোড ল্যাঙ্গুয়েজের কথা কি বলেছি এখানে? কোড ল্যাঙ্গুয়েজের কথা লিখেছি। আচ্ছা, যে লিখে না থাকে তাহলে আপনারা লিখে দেবেন কোড ল্যাঙ্গুয়েজ। এবং ইংরেজিতে লেখা ও ছোট্ট ছোট ধরেন লেখা আছে যে রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্টে হয়তো সে আর ই লিখে রাখছে, এরকম মানে খুব কোড ল্যাঙ্গুয়েজ লিখে রাখছে, এটা অর্থ উদ্ধার করা যায় না। তো জীবনানন্দ যে গবেষক, যে তার নাম হচ্ছে যে ভূমেন্দ্র গুহ, তিনি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রকাশ করেছেন। ঠিক আছে, তো লিটারেরি নোটস দেখেন কত বড়, তিনি কত পৃষ্ঠা লিখেছেন এবং কতগুলো শব্দ তিনি লিখেছেন, বিশাল বড় বই হবে কিন্তু। ঠিক আছে, তো এই যে তার এই দিনলিপির মধ্যে তিনি তার জীবনের দুঃখ কষ্ট নানান ব্যাপারগুলো বলেছেন, এবং তার এখানকার জীবনানন্দ দাশ কী কী করতেন সেই ব্যাপারগুলো এখানে আছে। এই হলো মোটামুটি আমাদের জীবনানন্দ দাশের এখন যেটুকু আমাদের আরেকটু বেশি পড়া দরকার, সেটা হচ্ছে আপনারা জীবনানন্দ দাশের কবিতা পড়বেন, জীবনানন্দ দাশের কবিতাগুলো পড়বেন। যেমন অবসরের গান নামে তার একটা কবিতা আছে, ধূসর পাণ্ডুলিপিতে আছে অবসরের গান, খুবই অন্যরকম কবিতা। ক্যাম্পে খুব অন্যরকম কবিতা, বনলতা সেন অন্যরকম কবিতা। তারপর হচ্ছে আমি যদি হতাম, ওই কবিতার নাম কি, এরকম আছে, অনেক অনেক ভালো কবিতা আছে। এবং অপ্রকাশিত কিছু কবিতা আছে, যে একটা কবিতা আছে এরকম আমার খুব প্রিয়, যে যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে আজ তারা, যাদের হৃদয়ে প্রেম নেই করুণা নেই, তাদের হৃদয় আজ সে আলো শকুনে খাদ্য আছে। কবিতার লাইনটা আমি ভুলে গেছি। অদ্ভুত আদার এক পৃথিবীতে এসেছে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে আজ তারা। এরকম কিছু কবিতা আছে, খুবই বিখ্যাত কবিতা আছে। আমি কবিতাগুলো এরকম ধরুন 10-15টা বিখ্যাত কবিতা আছে, যে কবিতা থেকে লাইন আসতে পারে আমি বইয়ের মধ্যে সেই কবিতাগুলো দিয়ে দিব। ঠিক আছে, ওকে। একজনকে পড়াইতে গিয়ে মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, আমি দ্রুত পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, তারপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। তিনি ইংরেজি সাহিত্যে পড়েছেন, তাও এটা সব কমপ্লিট করেন নাই। তার বাবা ছিলেন কি বলে আইনজীবী ছিলেন, তিনি ল পড়েছেন এমন একজন মানুষ, এবং চর্চা করেছেন। এবং পঞ্চবর্ণতে তিনি একজন কল্লোল যুগের একজন, সবাই কিন্তু কল্লোল যুগের। তো তার কাব্যগ্রন্থ মাত্র 6টা, কিন্তু তিনি খুব পরিশীলিত ব্যক্তি ছিলেন। তিনি অভিধান দেখে দেখে শব্দ বের করেছেন, এবং তার সংস্কৃত শব্দের বানান এবং সংস্কৃত ভাষা সম্পর্কে তার ব্যাপক ছিল, মানে ভাষা সাহিত্যে তার ব্যাপক দখল ছিল। তিনি শব্দের বানানগুলো জানতেন, শব্দগুলো জানতেন, বিভিন্ন শব্দ নিয়ে তিনি নাড়াচাড়া করেছেন, অপ্রচলিত শব্দ তিনি ব্যবহার করেছেন, এবং অভিধান থেকে শব্দ খুঁজে তিনি ব্যবহার করেছেন। এবং এই সময়ে সুধীন্দ্রনাথ দত্তের এই কবিতাটা মোটামুটি জনপ্রিয় ছিল। বিষ্ণুদের কবিতা যেরকম একদম পুরাণ নির্ভর, এরকম পুরাণ নির্ভর না। এবং তিনি এই সুধীন্দ্রনাথ দত্ত একটা দর্শনে বিশ্বাসী, ক্ষণবাদী দর্শন। ক্ষণবাদী দর্শন মানে হচ্ছে ওই যে চারবাক দর্শন, এর সাথে মিলে চারবাক দর্শনটা কি? খাও দাও ফুর্তি করো। চারবাক দর্শনের মূল কথা হচ্ছে ঋণ করে হলেও ঘি খাও। অর্থাৎ তোমার ঘি খেতে ইচ্ছে করছে, টাকা নেই, অসুবিধা নেই, ঋণ করে ঘি খাও। তোমার এখন প্রেম করতে ইচ্ছে করছে, হ্যাঁ প্রেম করো, কোনো অসুবিধা নেই। তোমার এখন খেতে ইচ্ছে করছে, খাও। অর্থাৎ জীবনটা ছোট, এই জীবনটাকে এত হিসাব নিকাশ অত কিছু করার দরকার নাই। তোমার যা ভালো লাগছে, তোমার মনে যদি সায় দেয় তুমি করো, নির্দ্বিধায় করো, এটাই জীবন। তো আমাদের এই সুধীন্দ্রনাথ দত্ত তিনি এই ক্ষণবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, এবং তিনি যে ক্ষণবাদী অর্থাৎ এই চারবাক দর্শনে বিশ্বাসী, এটা তিনি স্বীকার করেছেন তার কবিতার মধ্যে। হ্যাঁ, তার কবিতা ছিল, সেই কবিতার মধ্যে তিনি সেই কবিতাটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখেন দিয়ে দিব। তো এখানে আমরা না করি, কি বলে লেখাই যাচ্ছে, আপনারা এখান থেকে পড়বেন। তো তার কাব্যগ্রন্থগুলো দেখেন তন্নি, এটার মধ্যে তার অতটা স্বাতন্ত্র্যের জায়গা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অর্কেস্ট্রা থেকে তার শুরু হয়েছে। অর্কেস্ট্রা কন্দ্রসী, উত্তর ফাল্গুনী, সংবর্ত দশমী, এখানে অর্কেস্ট্রাতে আমাদের পাঠ হয়েছিল অনার্সে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নামটা আপনারা পড়তে পারেন। ঠিক আছে, তারপরে তার প্রবন্ধ গ্রন্থ দুটো ছিল, একটা হচ্ছে স্বগত আর একটা হচ্ছে কোলায় ও কালপুরুষ, আর অনুবাদ হচ্ছে প্রতিধ্বনি। খুব বেশি তিনি লেখেন নাই, সম্পাদনা তার ব্যাপক ছিল। পরিচয় নামে তার একটা পত্রিকা ছিল, খুবই বিখ্যাত, এটা আপনাদের অবশ্যই আসতে পারে যে পরিচয় পত্রিকার সম্পাদক ছিল। তাছাড়া তিনি একটা ইংরেজি পত্রিকায় কাজ করতেন, তার হচ্ছে স্টেটসম্যান, এটা থেকে অত ইম্পর্টেন্ট না। তার কবি মানুষটা এখানে দেয়া আছে। এবং কোথায় কোথায় লিখেছি যে তিনি নাগরিক কবি ছিলেন। তারপরে দর্শনের কথা কি বলেছি? আচ্ছা, এটা এখানে প্রতীকী কথা আছে, এটা হবে সিম্বলিক। হ্যাঁ, সিম্বলিক,
এবং তিনি একজন পাশ্চাত্য কবি দ্বারা প্রভাবিত ছিলেন। তার নাম হচ্ছে মারলাম যিনি কবি, তার হচ্ছে তিনি তার মধ্যে সিম্বলিজম বলে বলা হয় এটাকে, সিম্বলিজম। তো সিম্বলিজম ছিল, তো তিনিও কিন্তু এই সিম্বলগুলো ব্যবহার করতেন। তিনি ফরাসি কবি মারলামের দর্শন দ্বারা বিশ্বাসী ছিলেন, অর্থাৎ প্রতীকী ব্যাপারটা বোঝাতে হবে, একটা দ্বারা আরেকটা বোঝানো, সেই প্রতীকী ব্যাপারে তিনি বিশ্বাসী ছিলেন। এবং দর্শনের ব্যাপারটা এখানে আমি লিখেছি না কিনা, লিখেছি সম্ভবত। আচ্ছা, দর্শনের ব্যাপারটা যদি এখানে লিখে না থাকি, আমি লিখেছি ক্ষণবাদী দর্শন। কিবাদী দর্শন? ক্ষণবাদী দর্শন। তিনি ক্ষণবাদী দর্শনের বিশ্বাসী ছিলেন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ তার একটা কবিতার লাইন আছে এখানে, যে স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা, সে ভুলে ভুলুক কোটে মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কবু ভুলিব না। মানে এই লাইনটা আমার এত প্রিয়, যে সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, কবু ভুলিব না। এটা অর্কেস্ট্রার একটা কবিতা আছে, শাশ্বতীটার মধ্যে এই কবিতাটা আছে, মানে এই লাইনটা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন তার কিছু বিখ্যাত লাইন আছে, যেমন ফাটা দিমে আর তা দিয়ে কি ফল পাবে, শত কথাটা মনে হয় মনস্তাপে লাগবে না তা ওতে জোড়া। উট পাখি থেকে বলা হয়েছে, কবিতা থেকে বলা হয়েছে। এবং তার আরেকটা খুব বিখ্যাত লাইন আপনারা শুনে থাকবেন, কিন্তু এটা যে তার, এটা আপনারা জানেন না। সেটার নাম হচ্ছে উট পাখি থেকে অসহ্য লাগে আত্মরতি, এটুকু না, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। এর মানে কি, উট পাখি দেখবেন যখন মরু ঝড় আসে, উট পাখি তো আঁকতে পারতেছি না আমি, আচ্ছা ধরেন এটা উট পাখি, তো মনে করেন এটা উট পাখি, হ্যাঁ, তো এই উট পাখির পা, এটা মনে করেন এটা উট পাখির পা। তো উট পাখি যখন ওই মরুভূমিতে ঝড় আসে, তখন সে একসময় দৌড় দিতে তখন ঝড়ের সাথে আর পারে না, তখন সে বালির মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে ভাবে, মানে আর তো কিছু দেখা যায় না, সেভাবে সে নিজে মনে লুকিয়ে পড়েছে, কিন্তু আসলে সে লুকাইতে পারে না। তাহলে এই উট পাখির মতো আপনি অন্ধ হলে কি ভাই প্রলয় বন্ধ থাকবে? প্রলয় বন্ধ থাকবে না। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আসতে পারে। তারপরে তার একটা লাইন দেখেন, মৃত্যুর পাথেও দিতে কানা করে মিলিবে না যবে, রূপান্ধ জোবার ভ্রান্তি নেই সি মহাসত্য হবে। তো এটা কম ইম্পর্টেন্ট। লাস্টেরটা আমি যেটা বলছি যে ক্ষণবাদী, দেখেন, আমি ক্ষণবাদী, অর্থাৎ আমার মনে হয় যার নিমিষে তামাদি আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষ, তথা তাতে যার জের সে সংসারও। অর্থাৎ তিনি বিশ্বাস করছেন সংসার ধর্মে বা যেখানে যা কিছু আসুক না কেন, তিনি সেখান থেকে তার ইন্দ্রিয় মানে হচ্ছে তার যে পঞ্চেন্দ্রিয়, অর্থাৎ তার খাদ্যের যে ব্যাপারটা আছে, অর্থাৎ জিহ্বার যে স্বাদ এবং যৌন ইন্দ্রিয়র যে স্বাদ, প্রেমের যে স্বাদ, তার যে জিনিসগুলো তার ইন্দ্রিয় রিলেটেড, সেগুলোকে তিনি গ্রহণ করতে চান, অ্যাট এনি কস্ট গ্রহণ করতে চান। ঠিক আছে, ধরেন আপনার এখন খুব তার খেতে ইচ্ছে করছে, তাহলে সে খাবে। তার কিছু শুনতে ইচ্ছে করছে, শুনবে। কোথাও যেতে ইচ্ছে করছে, যাবে। তার খুব প্রেম করতে ইচ্ছে করছে, যেটা হয়তো সমাজ ওইভাবে পারমিশন দিচ্ছে না, সেটা হয়তো নৈতিকভাবে ঠিক না, কিন্তু তার যদি মনে হয় যে না, এটা প্রেম করা দরকার, তখন সে কী করবে? যা প্রেম করবে, অসুবিধা নেই, এটা তার এখন দরকার আছে, তার মন চাচ্ছে, তার শরীর চাচ্ছে, সে প্রেম করবে। এই দর্শনের বিশ্বাসী হচ্ছে আমাদের সুধীন্দ্রনাথ দত্ত। আশা করি সুধীন্দ্রনাথ দত্ত বুঝতে পেরেছেন। আসলে এখান থেকে আসবে বুদ্ধদেব বসু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধদেব বসু হচ্ছে এই 5 জনের মধ্যে ছোট, জন্মের ইয়ার দিক থেকে, কি বলে, এই জন্মের দিক থেকে। কিন্তু 5 জনের কাছে ছোট হলে কি হবে, সে কিন্তু আবার খুব অল্প বয়সে তিনি এই সাহিত্যের বাজারে এসেছেন, এবং তার কি বলে যে ওই কল্লোল যুগের তিনি সবচেয়ে জুনিয়র ছিলেন। আর হচ্ছে তার অল্প বয়সে তিনি বাবা মাকে হারিয়েছেন, মামার বাড়িতে বড় হয়েছেন, এরকম ব্যাপার অনেক কাহিনী আছে। আপনার এই কাহিনীগুলো এখান থেকে পড়বেন, আমি তো বলছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি সাহিত্যে পড়েছেন। এরা মোটামুটি সবাই ইংরেজি সাহিত্যের এবং উচ্চশিক্ষা শিক্ষিত। তো এখানে লেখা আছে, এগুলো আমি রিডিং করাচ্ছি না। এবং তার 2টা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ঢাকা থেকে তিনি একটা পত্রিকা প্রকাশ করেছেন, প্রগতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কবিতা। এই কবিতা পত্রিকাতে কিন্তু আমাদের জীবনানন্দ দাশের কবিতাগুলো প্রকাশিত হতো, এবং জীবনানন্দ দাশ কে ওঠানোর ক্ষেত্রে, জীবনানন্দ দাশকে তুলে ধরার ক্ষেত্রে আমাদের এই বুদ্ধদেব বসুর মানে মারাত্মক অবদান রয়েছে। ওকে, তো পরে আমরা তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখি, যে তার গ্রন্থ হচ্ছে 156টা। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কেউ সব্যসাচী লেখক থাকেন, তিনি সব্যসাচী মানে হচ্ছে যিনি সব কিছু লেখেন, তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু। এত বেশি লিখেছেন, এবং তার যে
এখানে তার এই তপস্বী তরঙ্গিনী তার কাব্যনাটের জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং স্বাগতবিদ্যা কাব্যগ্রন্থে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন মরোত্তর, হ্যাঁ, এবং তিনি পদ্মভূষণ পদক পেয়েছিলেন। এখানে 3টা তথ্য অবশ্যই জেনে রাখবেন। এবং তার কবি মানুষ হিসেবে আমরা এখানে একটা জিনিস দেখাবো, এখানে লিখে রাখছি আর্ট ফর আর্ট শেখ, অর্থাৎ শিল্পের জন্য শিল্প। পঞ্চপাণ্ডব যারা আছে এরা আর্ট ফর আর্ট শেখ, অর্থাৎ শিল্পের জন্য ওরা শিল্প নির্মাণ করেছেন। আমরা যদি এদের এগেনস্টে দাঁড় করাই হচ্ছে আমাদের কি বলে নজরুল কিন্তু আর্ট ফর আর্ট শেখ না, তিনি হচ্ছে আর্ট ফর লাইফ শেখ, অর্থাৎ জীবনের জন্য শিল্প। অর্থাৎ নজরুল যে কাব্যগুলো লিখেছেন তার যে সাহিত্যের ধরন সেটা হচ্ছে জীবনের জন্য, মানুষের অধিকারের জন্য। ওই শিল্পের কোন জায়গায় শিল্পে মার খাচ্ছে, শিল্পটা পড়ে যাচ্ছে, ভাষাটা হচ্ছে না, ছন্দটা হচ্ছে না, কি হচ্ছে না শিল্পের জায়গার, এইটা নিয়ে তার কোনো আগ্রহ নেই। তিনি আসলে দেখছেন যে মানুষের কথা আমি বলতে পারছি কিনা। আর পঞ্চপাণ্ডব যারা ছিলেন এটাকে মিলিতভাবে আমরা কল্লোল যুগের এবং রবীন্দ্র বিরোধী এবং পাশ্চাত্যের যে কবি সাহিত্যিক যারা আছেন তাদের ধারায় তারা এই কবিতার মধ্যে এই আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো তিনি আমদানি করেছেন। সেই আধুনিকতার বৈশিষ্ট্য আমরা বলতে বোঝাচ্ছি যে আধুনিক যুগের হতাশা, বিশ্বযুদ্ধোত্তর মানুষের যে ক্লেদ, কষ্ট, নাগরিক জীবন, দেখেছে আগে শুধু গ্রামের জীবনের কথা বলা হতো, তারা এই নাগরিক জীবনের কথা বলেছেন। এবং সাহিত্যের জন্য সাহিত্য, অর্থাৎ সাহিত্যের ফর্মগুলো নিয়ে নাড়াচাড়া করেছেন। কেউ একজন সুধীন্দ্র দত্ত একটা অভিধান থেকে খুঁজে অপরিচিত শব্দগুলো তিনি ব্যবহার করছেন, গ্রাম্য শব্দগুলো ব্যবহার করছেন। এদিকে আবার বিষ্ণুদে তিনি আবার একদম পৌরাণিক শব্দগুলো ব্যবহার করছেন। তারপরে হচ্ছে অমিয় চক্রবর্তীর কথা যদি বলি, তিনি একেবারে পৃথিবীর বিভিন্ন জায়গার ভৌগোলিক স্থান নামের কথা তিনি বলছেন। বুদ্ধদেব বসু তিনি একেবারে নিবিড়ভাবে শব্দের পর শব্দ নির্মাণ করছেন। ওই তার দেশকালের বা মানুষের কথা একদম সরাসরি বলার বা বক্তব্য নির্ভর এগুলো থেকে তিনি দূরে চলে গিয়েছেন, অর্থাৎ শিল্পের জন্য শিল্পে তিনি নির্মাণ শুরু করেছিলেন। এবং তার এই সাহিত্যের যে জায়গাগুলো আছে আমার কাছে মনে হয়েছে তিনি নাটকে দারুণ একটা ব্যাপার ঘটিয়েছেন। এবং তার দুইটা উপন্যাস আছে, তিথিডোর আর একটা হচ্ছে রাত ভরে বৃষ্টি, এই দুইটা উপন্যাসের মধ্যে তিনি অন্যরকম একটা আবহ সৃষ্টি করতে পেরেছেন। তো তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখব যে কঙ্কাবতী ইম্পর্টেন্ট, তারপরে দময়ন্তী ইম্পর্টেন্ট, দ্রৌপদী শাড়ি ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু পড়ে রাখতে পারেন। তারপরে যে আধার আলোর অধিক নামটার জন্য একটু পরীক্ষায় আসতে পারে। তারপরে হচ্ছে মোর্চে পড়া স্বাগত বিদায়, এটার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। মোর্চে পড়া, পেরেকের গান, তার প্রত্যেকটা নামের মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, অবশ্যই এগুলো মনে রাখতে হবে। উপন্যাসের মধ্যে সব কিছু মনে না রাখলেও তিথিডোর উপন্যাসটা মনে রাখার মতো, রাত ভরে বৃষ্টি এইটা মনে রাখার মতো উপন্যাস। তারপর হচ্ছে বিপন্ন বিস্ময়, নামটার মধ্যে যেন কী আছে, এবং প্রত্যেকটা নাম দেখবেন আপনার খুব আনন্দ দিচ্ছে, আপনি নামগুলো অবশ্যই পড়বেন। তিথিডোর উপন্যাসের একটা কাহিনী আমরা বলি। তিথিডোর মানে হচ্ছে বিয়ের লগ্ন আর কি, বিয়ের সময়। তিথিডোর তো বিয়ের লগ্ন। তো এই তিথিডোরের ব্যাপারটা দেখাচ্ছে যে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে রাজেনবাবু। তো এই রাজেনবাবু খুব আত্মকেন্দ্রিক শৌখিন একজন মানুষ। তার 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। মেয়েগুলোর নাম খুব সুন্দর, দেখেন। একটা নাম হচ্ছে শ্বেতা, পরেরটার নাম হচ্ছে মহাশ্বেতা, পরেরটার নাম হচ্ছে সরস্বতী, পরেরটার নাম হচ্ছে শাশ্বতী, পরেরটার নাম হচ্ছে স্বাতী। তো আমাদের এই উপন্যাসটা আসলে এই লাস্টের যে মেয়ে তার নাম হচ্ছে স্বাতী, এই স্বাতীকে নিয়ে এই উপন্যাসটা। তো ওই তাদের একটা ছেলে ছিল, সেই ছেলেটার নাম হচ্ছে বিজন। এই একটা বখাটে টাইপের একটা ছেলে, সে পড়াশোনা করতে পারে না, মেট্রিক পাসও করতে পারে না, খুব তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, আমরা উপন্যাসের মধ্যে আমরা দেখব। তো এই সাথীর মা মারা যান, মাত্র 2টো মেয়েকে, অর্থাৎ এই দুটাকে বিয়ে দিয়ে মা মারা যান। তো মা মারা যাওয়ার পরে দেখা গেল যে ওই তার বাবাই এদেরকে লালন পালন করছে, এবং পরবর্তীতে এই সরস্বতী এবং শাশ্বতী এই দুটার বিয়ে হয়। শেষ পর্যন্ত বাড়িতে শুধু আছে স্বাতী আছে, বিজন আছে, আর হচ্ছে তার বাবা আছে, বাবা হচ্ছে রাজেন আছে। এখন এই রাজেন এবং যে স্বাতী, এই বাবা মেয়ের যে অসাধারণ সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু দেখানো হচ্ছে। বিজন বাইরে থাকে, সে অতটা করে না, সে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। তো এই যে স্বাতী বই পড়ে, স্বাতী হচ্ছে একটা স্বাধীনচেতা একটা মেয়ে, একটা ব্যতিক্রমী টাইপের মেয়ে, সে প্রচুর বই পড়ে, তার মধ্যে নানান ধরনের প্রশ্ন। তো এই সাথীর সাথে পরিচয় হয় একজন কলেজের একজন প্রফেসরের সাথে। সেই প্রফেসরটা হচ্ছে এমন জীবন, সেই প্রফেসর কোনো পিছটান নেই, সেই প্রফেসর একা থাকে, সেই প্রফেসর অনেক বই পড়ে, সে একটা টিউশন করে, আর হচ্ছে কলেজে যা পড়ায় তা দিয়ে সে চলে। বন্ধুরা হাসাহাসি করে যে এখনও কলেজে পড়াস, এখনও টিউশন করস।
তো এরকম একটা একাকিত্ব নিঃসঙ্গ জীবন হচ্ছে সেই প্রফেসরের। তো সাথে সাথে সেই প্রফেসরের সাক্ষাৎ হয় এবং তাদের একজন আরেকজনকে চিঠি লেখে এবং তাদের মধ্যে আস্তে আস্তে একটা মানে প্রেমের সম্পর্ক তৈরি হয় আর কি। তো প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তাদের এই প্রেমটা শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। তো এরকম একটা মিষ্টি প্রেমের গল্প হচ্ছে তিথিডোর উপন্যাসটা। আপনারা পড়লে অবশ্যই অনেক বেশি মজা পাবেন, ঠিক আছে। কিন্তু এটা তো একটা নর্মাল উপন্যাস ভাই, এটার কাহিনীটা দেয়া আছে। তো ওই 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 প্রফেসরের নাম হচ্ছে সত্যেন রায়, হ্যাঁ, অফিসার সত্যেন রায়। রাত ভরে বৃষ্টি উপন্যাস এইটা 67তে প্রকাশিত হয়েছিল, কিন্তু এটা 3 বছর পরে গিয়ে এটা নিষিদ্ধ হয়ে গেছে। এবং আমাদের এই উপন্যাসের জন্য যখন আমাদের মারা যাওয়ার মাত্র 4 বছর আগে, এর বয়স অনেকটা হয়ে গেছে বুদ্ধদেব বসুর, তখন তাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কারণ এই উপন্যাসটার জন্য মামলা করা হয়েছিল যে এই উপন্যাসটার মধ্যে রাত ভরে বৃষ্টি, এটার মধ্যে কি আছে, অশ্লীলতা আছে এবং এই উপন্যাসটা সমাজ সংস্কার ধর্মের বিরোধী। কারণ এখানে ছিল পরকীয়া প্রেম। কি প্রেম? পরকীয়া প্রেম। তো পরকীয়া প্রেম আমরা ছোটোবেলা যখন আমি কলেজে পড়তাম, ইউনিভার্সিটি লেভেলে, তখন নোকিয়া নামে সেট ছিল। তখন একটা কথা সবাই মজা করে বলতো যে প্রেমের সেটের রাজা, অর্থাৎ সেট মানে মোবাইল, সেটের রাজা নোকিয়া, প্রেমের রাজা পরকীয়া। এবং পৃথিবীতে যত বড় বড় প্রেম আছে সব হচ্ছে এরকম পরকীয়া প্রেম। সেটা হচ্ছে রাধা কৃষ্ণের হোক, কিংবা আপনারা যদি দেখেন আন্না কারেনিনার মধ্যে যদি দেখেন, আপনারা তলস্তয়ের উপন্যাস যদি দেখেন, আপনারা রাশিয়ান উপন্যাস যখন দেখেন, কিংবা ওই যে নোরা যদি দেখেন, মোটামুটি ওই বিশ্ব সাহিত্য বলেন আর হচ্ছে দেশীয় সাহিত্যের কথা বলেন, চোখের বালি বলেন, বা এরকম কৃষ্ণকান্তের উইল বলেন, কিংবা মোটামুটি এবং এই সময়ের হুমায়ুন আহমেদ আর এর কথা শাওনের কথা যদি বলেন, এরকম মোটামুটি বড় বড় যে ইগুলো আছে সেটা হচ্ছে এরকম বিবাহ বহির্ভূত। কিংবা একেবারে ধর্মের মধ্যে যদি দেখেন যে নাম কি এটার, ইউসুফকে দেখে পাগল হয়ে গেছিলো, কি নাম, জুলেখা। তো এরকম এইখানকার যে প্রেমটা দেখাচ্ছে, এই প্রেমটা হচ্ছে একটা পরকীয়া প্রেম। তো এই প্রেমটা হচ্ছে একটা পরকীয়া প্রেমটা হচ্ছে কীরকম দেখেন, এটা রাত ভরে বৃষ্টি, এক রাতের কাহিনী। একজন হাজব্যান্ড আর একজন ওয়াইফ একই রুমে থাকে, আলাদা বিছানায় থাকে। তো আলাদা বিছানায় থাকে, তখন এই এক রাতে তারা দুইজন তাদের স্মৃতিগুলো আত্মকথায় অনেকটা নিজেদের কথা নিজেরা স্বীকার করছে, অনেকটা মানে কনফেশনের মতো, ঠিক আছে। তো ছেলের নামটা হচ্ছে নয়নাংশ, যেটাকে আমরা অংশ বলে রাখবো, আর মেয়ের নাম হচ্ছে, স্ত্রীর নাম হচ্ছে মালতী। তো এই মালতী হচ্ছে মোটামুটি গরিব ঘরের মেয়ে, অতটা পড়াশোনা করে নাই, কিন্তু নয়নাংশ সে শিল্প সাহিত্য সংস্কৃতি অনেক পছন্দ করে, খুব উচ্চশিক্ষিত। তো সে উচ্চশিক্ষিত, সে চায় তার বউ মালতীকে উচ্চশিক্ষিত করতেন এবং সোসাইটির সাথে পরিচয় করা দিতে, বন্ধু বান্ধবদের সাথে যাবে, ঘুরবে ফিরবে, এরকম করবে। তো মালতী এটা পছন্দ করে না। মালতী পছন্দ করে যে এই নয়নাংশ তার যে একান্নবর্তী যে পরিবার আছে সেইখানে সে থাকবে। কিন্তু নয়নাংশ ভাবে যে তার মালতীকে সে যদি 51 পরিবারে রেখে দেয় তাদের পরিবারে, তাহলে তাদের মনে হয় হবে, কি বলে, এই মালতী হয়তো এরকম হয়ে যাবে আর কি, যুগ থেকে দূরে চলে যাবে, আধুনিকতা দূরে চলে যাবে। এই জন্য সে ভাড়া বাসায় থাকে তার এই স্ত্রীকে নিয়ে, এবং তার বিভিন্ন বন্ধু বান্ধব পরিচয়, এদের সাথে সে পরিচয় করায় দেয়, বিভিন্ন সাহিত্যের আড্ডায় পরিচয় করায় দেয়। তো নয়নাংশ তিনি বিজ্ঞাপনী সংস্থা অনেক বড় চাকরি করেন। এখন ওই বিজ্ঞাপনের জন্য একটা ছোট পত্রিকার সম্পাদক, তার নাম হচ্ছে জয়ন্ত, সে বিজ্ঞাপনের জন্য আসে বারবার। তা আসার পরে সে এই মালতী এবং নয়নাংশকে দেখে, কারণ এদের বয়স, এদের দাম্পত্য সম্পর্ক একযোগ হয়ে গেছে, এদের একটা বাচ্চাও আছে, কিন্তু এদের মধ্যে আর কোনো প্রেম নেই। এরা একজনের দেহ দেখে আরেকজনের দেহ কখনই কামনা বাসনা জাগ্রত হয় না, এবং ওদের মধ্যে সে আত্মিক কোনো সম্পর্ক নেই, এবং শারীরিক সম্পর্ক ওরা কোনো আনন্দ পায় না, বা শারীরিক সম্পর্ক করতে ওরা এই আগ্রহ না, কারণ একজনের প্রতি আরেকজনের কোনো ভালোবাসার টান নাই। ভালোবাসা না থাকলে, টান না থাকলে কখনো শরীরও জাগে না, এটা একেবারে ট্রু কথা, বাস্তব কথা। তো এরকম যখন হয়েছে, তখন এই জয়ন্ত খুব চালাক চটপটে একটা ছেলে, সে বুঝতে পারে যে এই অংশু এবং মালতীর মধ্যে একটা গ্যাপ আছে। তো শূন্যস্থান প্রকৃতি নাকি করে না, মানে শূন্যস্থান শূন্যস্থানকে পূরণ করে দেয় প্রকৃতি। তখন এই জয়ন্ত এই মালতীর কথাগুলো শোনে, মালতীর মনের কথাগুলো শুনে। তো মালতীর সাথে জয়ন্তর একটা সম্পর্ক তৈরি হয়,
প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং আস্তে আস্তে সেই সম্পর্কে শারীরিক সম্পর্কে পরিণত হয়। এবং এই যে শারীরিক সম্পর্ক যেটা দেখাচ্ছে, এই সম্পর্কটা মানে লেখকের বর্ণনাটা মানে এই টাইপের উপন্যাস তো অভাব নাই, কি তাহলে এখানে এটা নিষিদ্ধ হলো কেন? নিষিদ্ধ হয়েছে এরকম আমাদের বুদ্ধদেব বসু তিনি এটাকে মানে খুব রাগ ডাক করে মানে খুব আড়ালে আবডালে আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন এরকম না, আকার ইঙ্গিতে প্রকাশ তিনি করেন নাই, তিনি একদম সরাসরি কোনো ভণ্ডামি করেন নাই, সরাসরি জিনিসটা যেই রকম ওই রকমভাবে তিনি উপস্থাপন করেছেন ব্যাপারটা। আমরা অনেক ইংলিশ মুভি দেখি না, তখন টাইটানিক মুভি দেখেছি। টাইটানিক মুভিতে আপনি দেখেছেন না যে ওই লিওনার্দো ডিক্যাপ্রিও কি লিওনার্দো, ওইটার নাম কি লিওনার্দো, আর মেয়েটার নাম কি ক্যাট উইন্সল্যাট, হ্যাঁ। তো ওই ক্যাটের সাথে আমাদের ওই যে রোজ আর এর নাম থাকে মনে হয়, তো ওই ক্যাট আবার এর সাথে ওদের দেখেন একটা নোট থাকে, একটা নোটের ছবি আঁকি এরকম করে, এটা ওখানে দেখাচ্ছে একদম, ওটা ওই পারমিটেড আর কি, তো ওই অঞ্চলের জন্য, ইউরোপ আমেরিকার জন্য। তো আমাদের বুদ্ধদেব বসু তিনি মনে করছেন যে এই যে প্রেমটা বা যেটা দেখাচ্ছে, যেটা বলা হচ্ছে, এই বর্ণনাটা তিনি একেবারে কোনো রাগডাক ছাড়া যা আছে ঠিক তাই বর্ণনা করেছেন, এবং এইখানে এই যে মালতী সে আত্মদ্বন্দ্বে পরাভূত, সে বারবার দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং একটা সময় সে বলছে যে মানুষের খিদা লাগলে যেরকম খেতে হয়, প্রেম পেলে পেতে হয়, দেখেন কি বলছেন, খিদে পেলে খেতে হয়, প্রেম পেলে প্রেম করতে হয়, এতে কার কি হলো না হলো এটা যা জানার বিষয় নয়, এই কথাটা কি বলছেন মালতী কিন্তু বলছে। এবং শেষ পর্যন্ত এইখানে যেটা দেখানো হয়েছে যে ভালোবাসা জরুরি নয়, স্বামী স্ত্রী জরুরি, বেঁচে থাকাটা জরুরি, এবং এদের যে আলোচনাটা হয় এরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় না, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ এক রাতে রাতের যে বোঝাপড়া হয়, সেই বোঝাপড়া থেকে লাস্টে একটা আশার বাণী আছে যে ভালোবাসা থাকুক আর না থাকুক, এই বেঁচে থাকাটা জরুরি, স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকা জরুরি, অর্থাৎ এই সামাজিকতাটা জরুরি। মানে এখন এমন যদি বলে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে, আলাদা হয়ে যাও, ডিভোর্স হয়ে যাও, তাহলে কিন্তু দেখেন যে আপনার 80% 90% ডিভোর্স হয়ে যাবে। কারণ একটা সময় মানুষের মধ্যে আমাদের, আপনারা যদি খুব এইভাবে তাকান দেখবেন যে মানুষের মধ্যে আসলে খুব ভালোবাসা আছে, মনের টান আছে, এরকম কত পার্সেন্ট? অনেক আছে যে ভালোবাসা নেই, সংসার করার জন্য সংসার করে, সামাজিকতার জন্য মানুষ খারাপ বলবে এই জন্য করে। তো তাহলে মানুষ এই জন্য হলো, অর্থাৎ এই সামাজিকতার জন্য হলো যেন তারা একসাথে থাকে, এরকম একটা আশার বাণী ব্যক্ত করেছেন। কারণ যদি ওই ভালোবাসা নাই বলে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এইখানকার যে এর যে বাচ্চারা, এরকম বাচ্চা বা সামাজিকতা, ধর্মীয় সব দিক থেকে একটা কলাপস হয়ে যাবে। তো এই পজিটিভ থিঙ্কিংটা আছে। তো এইখানে আমাদের বুদ্ধদেব বসু যেটা বোঝাতে যাচ্ছেন যে দাম্পত্য যে সম্পর্কটা আছে, তো এইরকম অনেক দাম্পত্য সম্পর্ক আছে যেখানে আসলে ভালোবাসা নেই, একজন আরেকজনের প্রতি কোনো আকর্ষণ বোধ করে না, এবং গ্যাপ থাকে এবং বোঝাপড়া হয় না। কারণ মালতী চায় 51 পরিবার, কিন্তু নয়নাংশ চায় অন্যরকম। তাহলে এই যে দুজনের চাওয়ার যে ভিন্নতা, এই চাওয়ার ভিন্নতাটা দুজনকে কী করে দিচ্ছে, দূরে সরিয়ে দিয়েছে। এবং মাঝখানে আসলো কে, জয়ন্ত আসলো। আসার পরে মালতীর যেহেতু তার দরকার একটা জিনিস, তার দরকার, সেটাকে নির্ধারিত, আমার প্রয়োজন, আমি কেন বঞ্চিত হব, এই জন্য সে খাদ্য বস্ত্র বাসস্থানের মতো সে তার এই শারীরিক ব্যাপারটাকে সে প্রাধান্য দিয়েছে। তো এইটা নিয়ে অনেক কথা, অনেক এরকম বাংলা সাহিত্যে এরকম উপন্যাস আছে। আরেকটা সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা, বাবর চরিত্র, ওখানকে বাবর আলীর যে চরিত্র তার মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে খেলারাম খেলে যা, ওখানে একটা পুরুষ চরিত্রকে দেখানো হয়েছে। তো আমার একটা উপন্যাস আছে পশ্চিমের হাওয়ায় প্রাণ, ওটার মধ্যে অবশ্য আমি এরকম থিঙ্কিং দিয়ে বলি না, ওখানে আমি দেখিয়েছিলাম আমার যে পশ্চিমের হাওয়ায় প্রাণ যে উপন্যাসটা, সেখানে আমি দেখাচ্ছি যে 3টা পর্ব আপনাদের একটু দেখায়, আপনাদের কখন সুযোগ হয় আমার উপন্যাসটা পড়বেন। প্রথম পর্বের নাম হচ্ছে পিঁপড়া। প্রথম পর্বের নাম হচ্ছে কি, পিঁপড়া। দ্বিতীয় পর্বের নাম হচ্ছে ইঁদুর। তৃতীয় পর্বের নাম হচ্ছে যে পঙ্খিরাজ। পঙ্খী লিখছি, তো ওখানে পক্ষী লিখি নাই, পঙ্খিরাজ যেমন লিখছি ওটা লিখি, পঙ্খিরাজ। তো প্রথম পর্বতে আমি দেখাচ্ছি যে গ্রামের একজন চেয়ারম্যান এবং এই চেয়ারম্যানের ফ্যামিলিতে এরা কিভাবে অপকর্মে লিপ্ত হয়েছে। ধরেন এটা 1996, 97, 98, 99 এই সময়ের ঘটনা দেখাচ্ছি। এবং এখানে একজন স্কুল টিচার আছে, একজন স্কুল টিচার আবার এই চেয়ারম্যানের সহযোগী, অর্থাৎ শিক্ষার ব্যবস্থা কীভাবে কলাপস হচ্ছে ব্যাপারটা আছে।
এবং পরবর্তী ঈদুল পর্বে দেখাচ্ছি, এটা হচ্ছে করোনার সময়, ঈদুল পর্বে দেখাচ্ছি এটা করোনার সময় অর্থাৎ 2020 সালের ঘটনা দেখাচ্ছি। এইখানে চেয়ারম্যানের ছেলে এখানে মেয়র হয়ে গেছে, পরবর্তী প্রজন্ম মেয়র হয়ে গেছে। এখন এই চেয়ারম্যানের যে অপকর্মগুলো ব্যাপার আছে, এইখানে মেয়র এই অপকর্মরা দ্বিগুণ বেড়েছে এবং এই মেয়রের সাথে আরেকজন কলেজ শিক্ষক আছে। তৃতীয় পর্ব দেখাচ্ছি 2050 সালে। এই মেয়রের ছেলে আর মেয়র নেই, মেয়রের ছেলে এখন হচ্ছে মন্ত্রী মহোদয়। এই মন্ত্রী মহোদয়ের সাথে একজন প্রফেসর আছে এবং এদের যে নৈতিক যে স্খলনটা আছে, সেই নৈতিক স্খলনটা দেখেছি। এটাকে ডিস্টোপিয়ান বলা হয়, ভবিষ্যতের কোনো কিছু একটা ডিস্টোপিয়ান বলা হয়। তাই এটা আমি নিরীক্ষা করেছি, ডিস্টোপিয়ান দেখিয়েছি এবং এটা একটা আন্তর্জাতিক রাজনীতি দেখিয়েছি যে সাম্রাজ্যবাদ অর্থাৎ আমেরিকা কীভাবে আমাদের এই দেশটা দখল করে ফেলছে। অর্থাৎ আমাদের মেয়র বলুন আর ওই যে মন্ত্রী মহোদয় বলুন, এইগুলো যেন বিদেশিদের কথায় উঠে এবং বসে। এরকম অন্যরকম একটা উপন্যাস আছে। তো এই উপন্যাসটা যারা পড়েছেন, যারা একবার পড়া শুরু করেছেন আমার উপন্যাসটা, তারা তাদের ভাষ্যমতে তারা এটা শেষ না করে উঠতে পারেন না এবং পড়ার পরে মাথা নাকি ঝিমঝিম করছে, মাথা কেমন গোলায় গেছে, কেমন হয়ে গেছে, এটা অনেকে বলছেন। আমার কলিগ একজন আছেন ইংরেজি বিভাগের ম্যাডাম, তিনি এটা পরে একদম নির্দেশ সমর্পণ করলেন, কী লিখেছো তুমি, এগুলো কী লিখেছো। ওকে, এটা অনেকগুলো রিভিউ আছে, আপনারা যদি কখনো সময় পান দেখবেন। ওকে, তাহলে আমরা এই উপন্যাসটা, আচ্ছা লাইভ কি চলে গেছে নাকি? হ্যালো, চেক। লাইভটা কি আছে? ওকে, তার গল্প গ্রন্থগুলো থেকে আমার অত ইম্পর্টেন্ট কিছু মনে হয়নি। তার প্রবন্ধের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি, এই কথাটা, নামটা একটু অন্যরকম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানতে হবে। তারপরে মহাভারতের কথা, এটা একটু জানতে হবে। তারপরে হচ্ছে কালের পুতুল, তো জানতেই হবে যে কালের পুতুল কার লেখা, এটা পরীক্ষা আসবেই 100% শিওর। তারপরে হচ্ছে কবিতার শত্রু মিত্র, এটাও আসতে পারে। তার প্রবন্ধটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কয়টা আপনাদের একটু জানতে হবে। তার নাটকের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তপস্বী ও তরঙ্গিনী জানতেই হবে, নামটা মনে রাখতেই হবে, প্রথম পার্থ নামটা মনে রাখতেই হবে। তারপরে হচ্ছে কলকাতার ইলেকট্রা, এটা নামটা মনে রাখতেই হবে। মানে এইখানে তার একটা, আমি প্রথমে বলছিলাম যে নাটকের দিক থেকে তার একটা ব্যাপক অবদান রয়েছে। তিনি এই যে পুরাণকে নবমাত্রার রূপ দিয়েছেন তার নাটকের মধ্যে। নাটকগুলো পৌরাণিক। লাইভ কি চলছে? আমার ল্যাপটপে কেন জানি ওই কালো দেখাচ্ছে আর ঘুরছে। এই লাইভ কি চলছে? একটু কমেন্ট করেন তো, কোনো প্রবলেম আছে কিনা। তপস্বিনী তরঙ্গিনী, এখানে দেখাচ্ছে যে একজন তপস্বী, ঋষ্যশৃঙ্গ তার নাম। তো এই ঋষ্যশৃঙ্গ সে তপস্যায় বসছিল। তো এমন তপস্যায় বসছে যে ওই অঞ্চলে আর ওই বৃষ্টি হয় না, হয় না, কিছুই হয় না। তো মানে রাজ্যটা খুব হয়ে গেছে, কি বলে, শুষ্ক হয়ে গেছে। তখন জানতে পারলো যে এই রাজা খুব উদ্গ্রীব, যেখানে কি হয়েছে। তখন জানতে পারলো যে একজন তপস্বী আছে, তার কৌমার্য হরণ করতে হবে। কৌমার্য মানে হচ্ছে যে এই যে তপস্বীর কি করতে হবে, মানে কোনো নারীর স্পর্শে আসতে হবে এবং তার এই বীর্যপাত করতে হবে। তার বীর্যপাত হচ্ছে না, অর্থাৎ তার কৌমার্যটা হরণ করতে হবে, তখন বৃষ্টি হবে। সে তার কোনো নারী স্পর্শ আসে নাই, সে কোনো সঙ্গমে মিলিত হয় নাই এখন পর্যন্ত হয় নাই, এই জন্য বৃষ্টি হচ্ছে না, এমন একটা ব্যাপার। তখন এই তরঙ্গিনী এসে, এই তপস্যা এবং তরঙ্গিনী, এদের একটা প্রেম হয় এবং তাদের মধ্যে এই সম্পর্ক তৈরি হলে তখন সেই হয়, বৃষ্টিপাত হয়, এমন একটা কাহিনী। ঠিক আছে। তারপরে কলকাতার ইলেকট্রা, এটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স এবং ইডি প্লাস কমপ্লেক্স নামে দুটো কমপ্লেক্স আছে। ইলেকট্রা কমপ্লেক্স ব্যাপারটা হচ্ছে যখন আপনার বাবা এবং মেয়ে কিংবা ভাই এবং বোন, এদের মধ্যে যখন একটা আকর্ষণ বা কোনো কিছু দেখানো হয়,
এটা কি ইলেকট্রা কমপ্লেক্স বলে। আর ইডিপ্লাস কমপ্লেক্স হচ্ছে যখন মা এবং ছেলেদের মধ্যে একটা আকর্ষণ থাকে, ইডিপ্লাস কমপ্লেক্স বলে। তাহলে ওই যে গ্রিকের যে ইলেকট্রা, এটা একটা ছিল পাথরের মূর্তি, তো ওই ইলেকট্রা যেন কলকাতাতে চলে আসছে, অর্থাৎ বর্তমান সময়ের কলকাতার মধ্যে সেই প্রাচীন গ্রিসের এই ইলেকট্রা চলে আসছে, এরকম মনে করে তিনি একটা লিখেছেন, কি বলে, নাটক লিখেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক আমার কাছে মনে হয়েছে প্রথম পার্থ। তো সে প্রথম পার্থ এই নাটকটা মহাভারত থেকে নেওয়া হয়েছে। মহাভারতের যে অষ্টম পর্ব, যার নাম হচ্ছে কর্ণ। আপনারা মহাভারতের গল্পটা জানেন কি না? আচ্ছা, মহাভারতের গল্পটা সামান্য একটু বলি যে এই কর্ণটা, এটা এই ব্যাপারটা কি। মহাভারতের দুই পক্ষতে দুজন মহিলার ইম্পর্টেন্ট, একজন গান্ধারী, এরা হচ্ছে কৌরব বংশের, কৌরব। তাদের বিপরীতে আছে হচ্ছে কুন্তী, এরা হচ্ছে পাণ্ডব বংশের। তো এই গান্ধারী যখন কুমারী, তখন সে একবার খেপা দুর্বাসা যে মণি, তাকে সেবা করে একটা বর পেয়েছিল, একটা মন্ত্র শিখেছিল যে এই মন্ত্র পড়ে সে যে কোনো দেবতাকে কামনা করলে ডাকলে সেই দেবতা সে আসবে। তখন এই কুন্তী খুব কিশোরী, ওই দেবতা বলে দিয়েছিল যে তুমি যখন কুমারী অবস্থায় তুমি কোনো দেবতাকে ডাকবা না, তারপরে হচ্ছে ওই ইকে ডাকবা না, কি মানে তোমার হাজব্যান্ডের অনুমতি ছাড়া কিন্তু ডাকবা না, এরকম একটা বিধিনিষেধ দেয় আর কি। কিন্তু এই কুন্তী তো সে কুমারী যৌবনবতী, সে কৌতূহলবশত, এবং তিনি যেহেতু যুবতী ছিল, এই জন্য নবযৌবন যেহেতু ছিল, সে সূর্য দেবতাকে কামনা করে। তখন সূর্য দেবতা রাতে আসে, সে ভয় পায়, বিজলি চমকায়, অনেক কিছু হয়। সূর্য দেবতা আসলে সূর্য দেবতার সাথে তার মিলিত হয় এবং সে ওই দিনই প্রেগনেন্ট হয়ে যায়। তো প্রেগনেন্ট যখন হয়ে যায়, তখন এক রাতের মধ্যে প্রেগনেন্ট হয়, এবং এখন সে আবার কুমারী, সে কী করবে? তখন ওই যে বাচ্চাটা তার কান দিয়ে প্রসব হয়, এবং সে এই বাচ্চাটাকে একটা উন্নত কাপড় টাপড় দিয়ে একটা খুব সুন্দর একটা পাত্রের মধ্যে সে গঙ্গা জলে ভাসায় দেয়। কারণ হচ্ছে এই লোকলজ্জার ভয়ে, যেহেতু সে কুমারী, এই বাচ্চাটা কী জবাব সে দিবে যদি বলে যে না ওই সূর্য দেবতা আসছিল, এই জন্য এই ছেলেটা হচ্ছে সূর্য দেবতার সন্তান। তে কর্ণ হচ্ছে ছেলের নাম আর কি, যে ছেলে হয়েছিল। তো এখন এরকম যদি বলে, তাহলে তো মানুষ বিশ্বাস করবে না। তখন সে তার স্বার্থের কারণে, তার মান সম্মানের কারণে সেই গঙ্গা জলে ভাসিয়ে দেয়। তো ভাসিয়ে দেওয়ার পরে তো গেল, এদিক দিয়ে আবার কুন্তির 5 ছেলে হয়। এক ছেলের নাম হচ্ছে যুধিষ্ঠির, বড় ছেলে, তারপরের ছেলের নাম হচ্ছে ভীম, তারপরের ছেলের নাম হচ্ছে অর্জুন, তারপরের ছেলের নাম হচ্ছে নকুল, তারপরের নাম হচ্ছে সহদেব। এইদিকে আবার যে গান্ধারী, তার গান্ধারীর 100 ছেলে হয় এবং একটা মেয়ে হয়। মেয়েটার নাম হচ্ছে দুঃশলা। তো তার এখানকার যে দুইটা দুষ্ট ছেলে, একটার নাম হচ্ছে দুর্যোধন আর একটা নাম হচ্ছে দুঃশাসন। দুর্যোধন এবং দুঃশাসন, হ্যাঁ, দুর্যোধন আর একটা দুঃশাসন। তো এরা হচ্ছে অন্যায়ের পক্ষে, এরা হচ্ছে অন্যায় করে, আর এরা হচ্ছে ন্যায়ের পক্ষে। অর্থাৎ পাণ্ডব এরা হচ্ছে যারা হিন্দু, তারা নিশ্চয় জানেন, যারা পাণ্ডব এরা হচ্ছে ন্যায়ের পক্ষে, আর যারা হচ্ছে কৌরব এরা হচ্ছে পক্ষে, অন্যায়ের পক্ষে। তো এখন এই দুইজনের পক্ষে, এই দুইটার মধ্যে যুদ্ধ হবে। তো যুদ্ধ যখন হবে, এর আগে কাহিনী বলি যে এখানকার যে অর্জুন অনেক বড় তীরন্দাজ। তো ওই অর্জুনের যে বউ দ্রৌপদ রাজার মেয়ে দ্রৌপদী, তার স্বয়ংবর সভা, তখন সেইখানে অর্জুন যায় যে ওইখানে তীরন্দাজ, যে সবচেয়ে ভালো তীরন্দাজ, সবচেয়ে যে ভালো অস্ত্র চালাতে পারে, তার কাছে বিয়ে দিবে। এখন এইখানকার যে আমাদের ওই যে কর্ণকে যে ভাষায় দিয়েছিল, সেই কর্ণ গিয়ে এক সুতের ঘরে, সুতপুত্র বলা চলে এটাকে, সুতের একদম নিম্ন শ্রেণীর শূদ্রের ঘরে বলতে পায় আর কি একজন দম্পতি। এখন সে তো হচ্ছে ধর্মীয় মানে ওই জাতপাতের দিক থেকে একেবারে নিম্ন জাতের। তো কর্ণ এই দ্রৌপদীর স্বয়ংবর সভায় আসে। এখন কর্ণ এবং অর্জুন, তারা দুইজনই সেই সমান তালে এগিয়ে যায় এবং তারা সমান হয়, কি বলে, দক্ষতা দেখায় এবং তারা সমান জিতে। কিন্তু দ্রৌপদী অর্জুনকে বেছে নেয়। কেন বেছে নেয়? কারণ দ্রৌপদী জানতে পারে যে কর্ণর বংশমর্যাদা কম, সে একজন সুতের পুত্র এবং সে হচ্ছে শূদ্র, অর্থাৎ নিম্ন শ্রেণীর, এই জন্য এতে কর্ণ খুব কষ্ট পায়। এখন এদের মধ্যে যখন মারামারি হয়, মানে এদের জন্য যখন যুদ্ধ যখন লাগবে, তখন এই যে দুর্যোধন, এরা দুঃশাসন, ওই কর্ণ যে অনেক বড় শক্তিশালী, কর্ণ যেহেতু সে সূর্যদেবের সন্তান, তার সে অনেক বড় যোদ্ধা। এই দুর্যোধন এই
কর্ণকে তাদের দলে ভেড়ায় এবং তাদেরকে উপহার মানে কর্ণকে উপহার হিসেবে উপহার সুলভ দেয় এবং দলে ভেড়ায়। দলে ভেড়াইলে এখন এই কর্ণর সাথে যদি অর্জুনের যুদ্ধ হয় তাহলে হয় কর্ণ মারা যাবে অথবা অর্জুন মারা যাবে এমন একটা ব্যাপার। এই ব্যাপারটা জানতে পারে এখানে কৃষ্ণ আছে। কৃষ্ণ অনেক বোঝায়, কর্ণরে অনেক বোঝায় যে তোমার কি লাভ, তুমি যদি এখানে যুদ্ধে হেরে যাও কিংবা জিতে যাও তোমার কোনো লাভ নেই, হয় লাভ হবে দুর্যোধনের অথবা লাভ হবে অর্জুন, এদের লাভ হবে, দুই পক্ষে লাভ হবে, তোমার তো কোনো লাভ নাই, তুমি তো কোনো রাজার পুত্র নও, তুমি তো কোনো রাজপুত্র নও, তাহলে তুমি কেন এখানে শুধু নিজে পাবা, কষ্ট পাবা। তারপরে হচ্ছে কুন্তি আসে। কুন্তি এসে তার নিজের পরিচয় দেয় যে বাবা আমি তোমার মা এবং অর্জুন তোমার ভাই, অর্জুনের সাথে তুমি যুদ্ধ করো না। তখনই আমাদের কর্ণ বলে যে তার মাকে সে অনেকটা ভর্ৎসনাই করে, ও তাহলে আপনি আমার যে পরিচয়টা আপনি দিয়েছেন যে আমি আপনার ছেলে, এটা আপনার ছেলে কর্ণকে বাঁচানোর জন্য। কর্ণকে বাঁচানোর প্রসঙ্গ যদি না আসতো, অর্জুনকে বাঁচানোর প্রসঙ্গ যদি না আসতো, বা তাহলে কখনোই হয়তো আপনি বলতেন না বা স্বীকৃতি দিতেন না যে আমি আপনার ছেলে। তার মানে আপনি মাতৃস্নেহে এখানে আসেন নাই, আপনি আসলেন আপনার ছেলেদেরকে বাঁচানোর জন্য। সে না করে দেয় যে না সে যুদ্ধ করবে। তারপরে যে কুন্তি আসে, কুন্তি তো আসছিল, আসে হচ্ছে দ্রৌপদী আসে, অর্জুনের বউ দ্রৌপদী আসে রিকোয়েস্ট করে। তখন সে দ্রৌপদীকে বলে যে না, আমি তো তোমাকে জেতার চেষ্টা করছিলাম, আমি এবং অর্জুন তো একই ক্যাটাগরি ছিলাম, কিন্তু তুমি তো আমাকে বেছে নাও নাই, আমাকে তুমি সূত্রপুত্র বলে তুমি ফিরিয়ে দিয়েছো, আমাকে ছোট জাত বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। অর্থাৎ এই যে কর্ণ প্রতি পদে পদে বঞ্চিত হয়েছে, তাহলে এই যে এই কর্ণের প্রতি আমাদের বুদ্ধদেব বসুর অন্যরকম একটা টান আমরা অনুভব করছি। তাহলে এই যে অন্যরকম টান, সেই টান থেকে তিনি এবং সেই শেষ পর্যন্ত যুদ্ধ হয়, মাত্র 10 জন মানুষ বেঁচে থাকে এই যুদ্ধে, সব মানুষ মারা যায়। তো এই প্রথম পার্থ মানে হচ্ছে পুত্র। এখানে পার্থ মানে আসলে অর্জুনকে বোঝায়, নর্মালি পার্থ মানে অর্জুন, কিন্তু এইখানে বুদ্ধদেব বসু প্রথম পার্থ বলতে অর্জুনকে বোঝায় নাই, প্রথম পার্থ বলতে এই পার্থ মানে হচ্ছে কর্ণ। তাহলে তিনি এই যে কর্ণের সাথে যে অন্যায় হয়েছে, কর্ণের সাথে যে জুলুম হয়েছে, কর্ণকে যে মূল্যায়ন করা হয়নি, এবং এখানে যে মানে জাতপাতের যে একটা সমস্যা আছে, তাহলে তিনি এই নাটকের মধ্যে জাতপাতের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন এবং যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ করেছেন। এবং এই যে নাটকটা বলছে দুজন ব্রাহ্মণ বলছে, এবং এই দুইটা ব্রাহ্মণ, অর্থাৎ এর নাটকের মধ্যে আমরা দেখব যে বুদ্ধদেব বসুর নাটকে ত্রিকালদোষী একজন বৃদ্ধ থাকে, পজিটিভ অর্থে ত্রিকালদোষীর জন্য বর্তমানকাল, অতীতকাল, অনেক কাল দেখেছে এরকম একজন বৃদ্ধ থাকে। তো এই দুজন বৃদ্ধ এরা কিন্তু যুদ্ধবিরোধী মনোভাব দেখাচ্ছে। তাহলে এই নাটকটা সে থেকে নেওয়া হলেও, মহাভারত থেকে নেওয়া হলেও, সেখানে এই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যে কর্ণের সাথে যে অন্যায়টা করা হয়েছে, সেই অন্যায়টাকে দেখানো হয়েছে, কর্ণের প্রতি এক ধরনের সফটনেস, ভালোবাসা দেখানো হচ্ছে এবং যুদ্ধবিরোধী মনোভাব দেখানো হয়েছে যে এই যুদ্ধে আসলে কারোরই কোনো লাভবান হয় না, কেউ লাভবান হয় না, মানুষগুলো মারা যায়। তো এইভাবে তিনি তার এই নাটকগুলো, প্রথম পার্থ কিংবা কলকাতার ইলেকট্রা কিংবা তপস্বী তরঙ্গিনী, খুব 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 ভালো ভালো নাটক, অসাধারণ নাটক। আপনারা এই নাটক এটা মনে রাখবেন, ঠিক আছে। তারপরে তার অনুবাদ, তিনি বেশ কিছু অনুবাদও করেছেন। অর্থাৎ মোটামুটি এই যে বোদলেয়ার ও তার কবিতা, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পাঠ্য ছিল, আমরা পড়েছিলাম। কালিদাসের মেঘদূতও তিনি অনুবাদ করেছেন। মেঘদূতের কাহিনী তিনি নিশ্চয় আপনারা জানেন, যে কান্তা এবং যক্ষ, এই দুজনের প্রেম কাহিনী, অর্থাৎ একটা হাজব্যান্ড ওয়াইফের নিয়ে মেঘকে দূত করে পাঠিয়েছিল ওই কাহিনীটা। তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনী দেখতে পারেন, অতটা ইম্পর্ট্যান্ট না, তার স্মৃতিকথা ইম্পর্ট্যান্ট, আমার ছেলেবেলা, এইটা কথাটা ইম্পর্ট্যান্ট। এবং তার সম্পাদনা হয় যে প্রগতি কবিতা এবং আধুনিক বাংলা কবিতা নামে তিনি কবিতা সংকলন করেছিলেন। তো এটার সাথে তাহলে আমাদের মোটামুটি পঞ্চপাণ্ডব শেষ। তো পঞ্চপাণ্ডব যদি পরীক্ষা আসে তাহলে হচ্ছে আমাদের সবার আগে যে জীবনানন্দ দাশ, তারপর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, আর হচ্ছে অমিয় চক্রবর্তী। তো এই 5 জন। কিন্তু যদি বলা হয় পঞ্চকবি হচ্ছে আবার অন্য জিনিস। পঞ্চপাণ্ডব এবং পঞ্চকবি এটা যেন ঝামেলা না হয়। পাণ্ডব যদি বলে, পাণ্ডব ওই যে পাণ্ডব আছে না, ওই যে মহাভারতের যে পাণ্ডব বললাম, ওই যে 5 ভাই, ওই 5 ভাই থেকে এখানে কিন্তু 5 জন কবিকে পাণ্ডব বলা হচ্ছে। তো সেই পঞ্চপাণ্ডব যদি বলে তাহলে কিন্তু এই 5 জন। কিন্তু যদি পঞ্চকবি বলা হয়, বাংলা সাহিত্যে 5 জন কবি আছেন যারা গান এবং কবিতা লিখেছেন। গান এবং কবিতা লিখেছেন এরকম 5 জন কবি হচ্ছেন পঞ্চকবি, যার মধ্যে প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর,
রবীন্দ্রনাথ ঠাকুর, সরি কাজী নজরুল ইসলাম। সবচেয়ে বেশি কবিতা 1 নাম্বার, সবচেয়ে বেশি গান লিখেছেন হচ্ছে আমাদের কাজী নজরুল, 2 নম্বরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী ইসলাম, তারপরে দ্বিজেন্দ্র রায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে, আমার জন্মদিনী, রজনীকান্ত সেন, আর অতুল প্রসাদ সেন। তো অতুল প্রসাদ সেনের যে ইটা আছে, এই সমাধিটা আছে, এটা হচ্ছে গাজীপুরে আছে, আমাদের শ্রীপুরে। তো ওইটা ছোটোবেলায় আমি একবার এটা দেখে আমি ভাবলাম যে আরে এটা কি আমাদের এই ওই অতুল প্রসাদ সেন কিনা। তাহলে এটা যেন ঝামেলা না হয়, ঠিক আছে? তাহলে পঞ্চকবি বললে এই 5 জন, আর পঞ্চপাণ্ডব বললে ওই 5 জন। পারা যাবে না? ক্লাসটা অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি কি মাথার উপর দিয়ে যাচ্ছে? আফরিন যিনি কি মাথার উপর দিয়ে গেছে একটু বলেন তো। এই মহাভারতের কাহিনী? আফরিন যিনি বলেন তো মাথার উপর দিয়ে কি গেছে? আফরিন যিনি কি আছেন নাকি? ওই মহাভারতের কাহিনী যে বলছি এটা? ও মহাভারত তো অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস ওটা। মহাভারতের কাহিনী তো একদিন অল্প একটু বলছিলাম মনে হয়। ওই তিথি কর্মকার, তিথি মহাভারত অবশ্য বুঝতে পেরেছে, কারণ মহাভারত আচ্ছা মহাভারতের কাহিনী একদিন বলবো না। মহাভারতের এটা কাহিনীটা 18 খণ্ডে। এটা বাংলাবিদ ব্যাকরণ না, সাহিত্য বইয়ের মধ্যে দেয়া থাকবে। হ্যাঁ, দেয়া থাকবে, সমস্যা নাই। ওখানে ছোট করে দেয়া থাকবে, আপনারা ওখান থেকে পড়তে পারবেন, অসুবিধা নেই। 18 খণ্ড দেওয়া থাকবে, 18 খণ্ডে দেওয়া থাকবে, পড়তে পারবেন, অসুবিধা নেই। তো মহাভারত না জানলেও যে প্রথমবার তো যে নাটক, এটা কাহিনীটা জানা যায় না আর কি। ওকে, মহাভারত নিজের দায়িত্ব পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আশা করছি আপনারা পারবেন, তাই না? ক্লাস কি শেষ করবো না কিছু জানার আছে? শেষ করে দিই। শেষ করে দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।